থেকে ভালো অর্গানিক তো স্কুল লেভেল আর কেউ পারবে না। তুই অর্গানিক বাদে অন্য কিছু পড়তেই চাইবে না, এইটুকু কথা আমি তোকে দিতে পারি। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি জানি অর্গানিক কেমিস্ট্রি সবার শুরু হয়েছে, অনেকের অনেকটা এগিয়ে গেছে, অনেকে সবে সবে শুরু হয়েছে, কিন্তু ভয়ে সবারই লাগছে। সবাই ভাবছে অর্গানিক কেমিস্ট্রিটাকে কি করে পড়বো। আমি তোকে একটা কথা বলছি, আমি যেদিন আমার ক্যাটালিস্ট ব্যাচ লঞ্চ করেছিলাম সেদিনও বলেছিলাম, আর আজকেও দাঁড়িয়ে বলছি, তোকে এমন করে অর্গানিক কেমিস্ট্রি শিখিয়ে দেবো যাতে তোকে পেছনে ফিরে তাকাতে না হয়। তুই অর্গানিক কেমিস্ট্রিতে এতটাই ডুবে যাবি, তুই অর্গানিক বাদে অন্য কিছু পড়তেই চাইবে না, এইটুকু কথা আমি তোকে দিতে পারি। আর তার শুরুটা আজকে করছি। আমরা আমাদের ব্যাচের মধ্যে অর্গানিক কেমিস্ট্রি শুরু করার আগে অর্গানিকের বেসিক কনসেপ্টস গুলোকে নিয়ে একটু আলোচনা করেছি। সেই পুরো লেকচারটাকে আমি তোকে অ্যাজ ইট ইজ দিচ্ছি আজকে। যেখানে তুই ক্লিক করেছিস সেটাই সেই ভিডিওটা, এটা আমাদের ব্যাচের ভিডিও। শুধু একটাই তোকে ছোট্ট করে কথাটা আমি বলতে চাই, তোর যদি এই লেকচারটা ভালো লাগে তাহলে এইটুকু তুই অ্যাসিওর করে নে নিজেকে যে এইরকম লেকচার এই চ্যানেলটার মধ্যে রেগুলার আসতে থাকবে। আমরা ব্যাচের মধ্যে প্রত্যেকটা দিন অর্গানিকের যে ক্লাসগুলো করছি তার একটা করে কুইক সামারাইজ লেকচার, সেটা 30 মিনিটের হতে পারে, সেটা 35 মিনিটের হতে পারে, একটা কুইক রিক্যাপ যেটার মধ্যে কনসেপ্টস গুলোকে একদম জলের মতো করে দেওয়া থাকবে, ইউটিউবে আপলোড হবে এই চ্যানেলে। সেই কারণে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নে। আর অবশ্যই এই ভিডিওটা দেখার পর আমাকে জানাস অর্গানিক কেমিস্ট্রির বেসিকটা ক্লিয়ার হলো কি হলো না। বাকিটা ভিডিওর পরে বলবো, এখন আর একদম কোনো দিকে তাকাস না, পুরো ভিডিওটা খুব ভালো করে দেখতে থাক। প্রথমেই তোকে একটা কথা বলি, এই যে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন বলতে আমরা মূলত যার রসায়নটাকে বা যার কেমিস্ট্রিটাকে বুঝি তিনি হচ্ছেন কার্বন। তুই যদি একটুখানি তোর চারপাশটা দেখিস তাহলে তুই দেখতে পাবি তোর চারপাশে যা আছে মোটামুটি 90 to 95% অফ দ্য জিনিসকে যদি তুই আগুনের সামনে নিয়ে আসিস তাহলে সেগুলো কালো হয়ে যাবে। এই আগুনের সামনে নিয়ে এলে বা তার মধ্যে কি আগুন ধরলে সেটা কালো হয়ে যায়, এর মানেটাই হচ্ছে তার মধ্যে কার্বন আছে। আজকে মানুষকে যদি কেউ পুড়িয়ে দেয় তাহলে সেই জায়গাটা দেখবি কালো হয়ে গেছে। আজকে যে কোনো পশু পাখির যদি আমরা কোনো একটা দেহের জায়গা পুড়ে যেতে দেখি তাহলে দেখবি কালো হয়ে গেছে। তুই দেওয়ালের মধ্যে একটুখানি লাইটার দিয়ে ধরে রাখ, দেখবি কালো হয়ে গেছে। তুই যে কোনো কাঠের মধ্যে একটুখানি লাইটার ধরে রাখ, দেখবি কালো হয়ে গেছে। যে কোনো কিছুতে যেখানেই তুই আগুন দিলে কালো হয়ে যাচ্ছে তার মানে সেখানে কার্বন আছে। এবং কার্বন এমন একটা স্পিসিস, এমন একটা মৌল যেটা পৃথিবীর মধ্যে চারিদিকে ছড়িয়ে আছে। এবং মাথায় রাখ, কার্বন দিয়ে মেজরলি যে রসায়নটা তৈরি হয় সেটাকেই আমরা জৈব রসায়ন বলি। অর্গানিক কেমিস্ট্রিতে আমরা সেই সমস্ত স্পিসিস গুলোকে নিয়ে আলোচনা করব যেগুলো জীবদেহের উপাদান দিয়ে তৈরি করা যায়, যেগুলো জৈব পদার্থ দিয়ে তৈরি করা যায়, যেগুলো জৈব উপাদান দিয়ে তৈরি করা যায়। তবে মাথায় রাখিস, এমন কোনো অর্গানিক স্পিসিস এই পৃথিবীতে নেই যার মধ্যে কার্বন নেই। কার্বন ছাড়া অর্গানিক কেমিস্ট্রি হয় না, হয় না, হয় না। মাথায় রাখ, কার্বনের সব থেকে ভালো দুষ্টু মিষ্টির বন্ধু হচ্ছে হাইড্রোজেন। কার্বনকে সবাই ছেড়ে চলে যেতে পারে, কার্বনকে হাইড্রোজেন কোনোদিন ছেড়ে যেতে পারবে না। হাইড্রোজেন কার্বনের সাথে সময়ের শুরু থেকে ছিল, সময়ের শেষ পর্যন্ত থাকবে। মাথায় রাখ, কার্বন হাইড্রোজেন বাদে আর বাকি যাদেরকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, তিনি একজন নাইট্রোজেন, একজন অক্সিজেন, একজন সালফার। এই যে কয়েকটা এলিমেন্টস তুই দেখতে পাচ্ছিস, আরো মাঝে মধ্যে কয়েকটা যুক্ত হয়, এগুলো হচ্ছে কিছু অ্যাডিশনাল মৌল যেগুলো অর্গানিক কম্পাউন্ডসদের মধ্যে কখনো কখনো দেখতে পাওয়া যায়। আরো কয়েকটা থাকে, বাট এগুলো হচ্ছে মেজর। কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এই চারটে হচ্ছে মেজর। আর সালফার খুব কম অর্গানিক কম্পাউন্ডসদের মধ্যেই আছে। ঠিক আছে, এইবার একটা কথা বলি, তোদের মাথার মধ্যে যখনই আমি কার্বন কথাটা ঢোকাচ্ছি তুই একটা জিনিস খুব সহজে ইমাজিন করতে পারছিস, সেটা হচ্ছে কার্বন মানেই তার যোজ্যতা হচ্ছে 4। কার্বনের যোজ্যতা যখনই 4 তোকে আমি বললাম, তার মানেটা কি? তার মানে কার্বন আর অন্য 4 জনের সঙ্গে যুক্ত হতে পারে। তোরা প্রত্যেকে জানিস কার্বনের সাথে যদি কেউ না থাকে, কেউ থাকলো না, তবুও তার সঙ্গে হাইড্রোজেন থাকবেই থাকবে। সুতরাং আমি কার্বনের সঙ্গে 4খানা হাইড্রোজেন এরকম ভাবে যুক্ত করে দিতে পারি। আমি ধরে নিতে পারি এখানে কার্বনটার সঙ্গে আর কেউ যুক্ত হতে চায়নি। তোরা দেখবি 10 লেভেলে পড়েছিলি এই জিনিসটাকে মিথেন বলা হয়, এবং এর যে স্ট্রাকচারটা সেটা এই ধরনের স্ট্রাকচার, যেটা তুই ক্লাস 11 এর বন্ডিং এর মধ্যে গিয়ে পড়ে নিয়েছিস নিশ্চয়ই, যে এই স্ট্রাকচারটার নাম হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার।
বা চতুস্তলকীয় স্ট্রাকচার। আমি আশা করবো এগুলো প্রত্যেকে পড়েছিস। শুধু তাই নয়, তোরা নিশ্চয়ই দেখবি এখানটায় পড়েছিস যে এই যে স্ট্রাকচারটা আছে সেখানে কার্বন পরমাণুটা sp3 হাইব্রিডাইজড, এবং sp3 হাইব্রিডাইজেশনের রুল অনুযায়ী এই যে বন্ড অ্যাঙ্গেলটা আছে সেটা হয়ে যায় 109 ডিগ্রি 28 মিনিট। আমরা যখন ক্লাস 10-এ পড়তাম আমাদেরকে এই sp3 কথাটাকে নেগলেক্ট করে দেওয়া হতো এবং শেখানো হতো যে এই বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট হয়। কিন্তু এখন তো তোরা জানিস, তোরা প্রত্যেকে জানিস যে এটা 109 ডিগ্রি 28 মিনিট কেন হয়। তার কারণ এখানে কার্বনের হাইব্রিডাইজেশনটা sp3 হয়। এখানে চারটেই বন্ড পেয়ার, কোনো লোন পেয়ার নেই, তাই না? চলো একটু একটু করে বিষয়গুলোকে শিখছি। কার্বনের বিষয়টা নিয়ে তোকে একটুখানি বললাম। এইবার একটা তোকে কথা বলি, মাথায় রাখ, কার্বনের একটা খুব সুন্দর প্রপার্টি থাকে। প্রপার্টিটা কেমনি জানিস তো? কার্বন খুব ভালো বন্ধু বানাতে পারে, কার্বন খুব ভালো করে একে অপরের সঙ্গে সমঝোতা তৈরি করতে পারে, কার্বন খুব ভালো করে একে অপরের সঙ্গে যুক্ত হতে পারে। খেয়াল রাখিস, কার্বনের মধ্যেকার বন্ধন এতটাই স্ট্রং হয় যে বহু সংখ্যক কার্বন একে অপরের সঙ্গে এরকম লম্বা শৃঙ্খল গঠনের মাধ্যমে যুক্ত থাকে। কার্বন 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 পরস্পর 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 যুক্ত থাকে। এই বন্ধন আজীবন কাল অব্দি চলতে পারে, কারণ কার্বন কার্বন বন্ডের যে বন্ড এনার্জি সেটা প্রচুর পরিমাণে হাই। কার্বন কার্বন বন্ডের যে বন্ড পাওয়ার সেটা প্রচুর পরিমাণে হাই। সেই কারণে কার্বন কার্বন একে অপরের সঙ্গে অনন্তকাল ধরে যুক্ত হতে পারে। তোরা যদি কখনো ইন্টারনেটের মধ্যে তোদের যে দেখবি অনেকেরই বাড়ির লোকেদের আছে, সেটা হচ্ছে মানে দেখবি কখনো কখনো আমরা বলি না কোলেস্টেরলের ওষুধ খাচ্ছে। আমি জানি না তোরা কতটা কি পরিচিত এটার সঙ্গে। ওই যে কোলেস্টেরল কথাটা যেটা আছে না, তুই কখনো স্ট্রাকচারটা দেখিস তো একটু করে ইন্টারনেটের মধ্যে, যে কোলেস্টেরলটাকে দেখতে কেমন হয়, তখন তুই দেখতে পাবি যে কার্বন 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 জুড়ে জুড়ে ঠিক কত বড় শৃঙ্খল তৈরি করতে পারে। যাই হোক, তাহলে খেয়াল রাখিস এই যে কার্বন 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 এক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত হয়েছে, তোরা এখন জানিস সিগমা বন্ডের মাধ্যমে যুক্ত হয়েছে। এই প্রপার্টিটাকে আমরা কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি বলে থাকি। যদি ইংলিশ বানানটা আমি ঠিক লিখি তো ঠিক আছে, যদি ভুল লিখি তো শুধরে নিস। আমার মনে হচ্ছে ঠিকই লিখেছি। ক্যাটিনেশন প্রপার্টি বলা হয়ে থাকে। ক্যাটিনেশন প্রপার্টির মূল জিনিসটাই হচ্ছে কার্বন কার্বনের মধ্যে বন্ধন হবে। তবে 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 কার্বন কার্বনের মধ্যে যে শুধুমাত্র এক বন্ধন হবে তার কিন্তু কোনো মানে নেই। কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধনও হতে পারে, মানে কার্বন অন্য একটা কার্বনের সঙ্গে ডাবল বন্ডের মাধ্যমেও যুক্ত হতে পারে। তবে খেয়াল রাখ, কার্বনের ম্যাক্সিমাম ভ্যালেন্সি কত? 4। তার মানে যে কটাই তুই কার্বন লিখিস না কেন প্রত্যেকেরই ম্যাক্সিমাম ভ্যালেন্সি 4 হবে, প্রত্যেকেই 4 জনের সঙ্গে যুক্ত হতে পারবে। আজকে তুই যদি এই জায়গাটায় দেখিস, তুই তাহলে দেখতে পাবি যে এখানটায় এই কার্বনটার দুটো বন্ড আমি এই দুটো দেখিয়েছি, আর বাকি দুটো বন্ড ওপর নিচে দেখাতে পারি। এই মধ্যখানের কার্বনটা দুদিকে দুটো বন্ড অকুপাইড, তাহলে এই কার্বনটা দুটো বন্ড ফাঁকা, 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 আর একটা বন্ড তো এইদিকে ফাঁকা। তুই কি বুঝতে পারছিস বল? খুব মন দিয়ে যারা যারা অন্যদিকে তাকাচ্ছ, যারা যারা বান্ধবী বন্ধুদের সাথে কথা বলছো, সব বন্ধ করে দাও। কারণ আজকের পর থেকে তোমাকে মেসেজ করে বলতে হবে যে কিরে তুই তো বহুদিন আমার সাথে কথা বলিস না, তুই বলবি অ্যান্সার দিবি আমি অর্গানিক পড়ছি। মাথায় রাখ, এই যে তুই কম্পাউন্ডটা তৈরি করছিস সেখানে তুই একটা বিষয় খেয়াল রাখ, যখনই কার্বন 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 সিঙ্গেল বন্ডের মাধ্যমে অ্যাটাচড হয়েছে, প্রান্তীয় কার্বন গুলোতে 3টে হাইড্রোজেন বসছে, ইন্টারনাল কার্বন গুলোতে 2টো করে হাইড্রোজেন বসছে। এই বিষয়টা তোকে কিন্তু খেয়াল রাখতেই হবে, রাখতেই হবে, রাখতেই হবে। তোকে যদি আজকে আমি বলি 3টে কার্বন যুক্ত সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত একটা স্ট্রাকচার করে দেখা, তুই যেন নিঃসন্দেহে বলতে পারিস, কটা বললে দাদা? 3টে। এ না ঝপঝপ ঝপঝপ করে তুই করে দিবি, এখানে 3টে, 2টো, 3টে। তাহলে এই যে স্ট্রাকচারটা হলো CH3 CH2 CH3, তোকে যেন এইটাকে আঁকতেই না হয়। তুই যেন জানিস 3টে মানে কর্নারের দুটো CH3 হবে, মধ্যখানে একটা CH2 হবে, গল্প শেষ।
তোকে যদি আমি বলি 10টা কার্বন যুক্ত করে দেখা, তোর যেন সেই দ্বিধাবোধটা না হয়। তুই জানিস কর্নারের গুলো CH3, বাকি মধ্যিখানে সব CH2 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 CH2। কত হয়ে গেল? 3 4 5 6 7 8 9 10। কর্নারের গুলো সবসময় CH3 হবে, মিডলের গুলো সবসময় CH2 হবে। এইটা যেন তোর কাছে মাথায় থাকে। নেক্সট, যখন কার্বন কার্বন পরস্পরের সঙ্গে দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়, ধর এই কার্বনটার সঙ্গে ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, তুই খেয়াল কর তো, যখন কার্বন কার্বন দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে তখন যে প্রান্তীয় কার্বন গুলো আছে তার সঙ্গে দুটো করে হাইড্রোজেন বসার সুযোগ আছে, বাট ইন্টারনাল কার্বন গুলোতে কোনো হাইড্রোজেন বসার সুযোগ নেই, কারণ প্রত্যেকটার 4টে করে যোজ্যতা অলরেডি স্যাটিসফাইড। 4টে করে যোজ্যতা স্যাটিসফাইড স্যাটিসফাইড স্যাটিসফাইড। আমরা কার্বনের 4টে ভ্যালেন্সিকে স্যাটিসফাই করাবো, আমাদের আর কিচ্ছু দরকার নেই। এটাই তোকে শেখাতে হতো, এটাই তোকে বলতে হতো, এই বেসিক নলেজ গুলোই তোকে মাথার মধ্যে রিএন্টার করাতে হবে। তুই বল আমি তোকে এটা কেন বলছি? আমি তোকে এটা কেন বলছি? কারণ যখন তোকে আজকেই আমি এই ধরনের স্ট্রাকচার পড়াবো, আমি তোকে একটাই প্রশ্ন করব যে হ্যাঁ রে, তুই আমাকে বলতো এই যে কার্বনটা, এগুলো তো সব অ্যাকচুয়ালি কার্বন, এই যে যখন আমরা এরকম স্কোয়ার করে দিই তোরা জানতে পারবি, যখন রিং স্ট্রাকচার আমরা করি না সেখানে কার্বন আলাদা করে দেখানোর প্রয়োজন পড়ে না, প্রত্যেকটা কর্নার মানেই কার্বন। তোকে আমি প্রশ্ন করব, তুই বলতো এই কার্বনটার সঙ্গে এই কার্বনটার সঙ্গে এই কার্বনটার সঙ্গে এই কার্বনটার সঙ্গে কটা করে হাইড্রোজেন আছে? তুই তখন আমাকে নিঃসন্দেহে বলতে পারবি যে দাদা এ তো বাচ্চাদের প্রশ্ন, এই যে কার্বনটা রয়েছে সেই কার্বনটার সঙ্গে দুখানা বন্ড অ্যাটাচ, তার মানে দুটো বন্ড ফাঁকা, তার মানে আমি নিঃসন্দেহে বলতে পারি যদি এই ধরনের সিঙ্গেল বন্ডের বক্স হয়, যদি এই ধরনের সিঙ্গেল বন্ডের সাইক্লো কম্পাউন্ড হয়, যদি এই ধরনের সিঙ্গেল বন্ডের কম্পাউন্ড আমি দেখতে পাই রিং আকারে, তাহলে প্রত্যেকটা কর্নার কার্বন CH2 হয়। এইটা তুই আশা করতে পারি এইবারে পরিষ্কার করে বুঝিয়ে দিতে পারবি। আমি আশা করব রিং স্ট্রাকচার এই যে ছোট্ট ফান্ডাটা প্রত্যেকের কাছে একটু পরিষ্কার হলো ক্যাটিনেশন প্রপার্টি শেখার ফলে। আমি তোদেরকে এমন এমন জিনিস শেখাবো যেটার মাধ্যমে তোর অর্গানিক কেমিস্ট্রি জল হবে, আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলে রাখলাম। এবার ধর আমি তোকে আরেকটু ধাপ ওয়াইজ এগিয়ে নিয়ে যাই। ধর কার্বন কার্বনের সঙ্গে ট্রিপল বন্ডের মাধ্যমে অ্যাটাচ, তুই আমাকে জাস্ট বলবি হতে পারে কি হতে পারে না, তুই অবশ্যই বলবি পারে না। কেন বলবি পারে না? তার কারণ তুই তো পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছিস যে এই কার্বনটা 6টা ভ্যালেন্সি হয়ে গেছে, হুইচ ইজ ইম্পসিবল। কার্বনের ম্যাক্সিমাম ভ্যালেন্সি 4 হতে পারে, সুতরাং এই রকম ট্রিপল বন্ডের স্ট্রাকচার হতে পারে না। হ্যাঁ, যেটা হতে পারে সেটা হচ্ছে সিঙ্গেল বন্ড আর ট্রিপল বন্ডের একটা কোরিলেশন, একটা সিঙ্গেল বন্ড ট্রিপল বন্ড স্ট্রাকচার পরপর যদি থাকে, সিঙ্গেল বন্ড ট্রিপল বন্ড সিঙ্গেল বন্ড ট্রিপল বন্ড। কেন? তার কারণ তুই তখন দেখতে পাচ্ছিস যে এই প্রত্যেকটার মধ্যে এই কার্বনটারও 4টে ভ্যালেন্সি 4টে ভ্যালেন্সি 4টে ভ্যালেন্সি 4টে ভ্যালেন্সি 4টে ভ্যালেন্সি, প্রত্যেকটা 4টে করে ভ্যালেন্সি স্যাটিসফাইড। আশা করতে পারি ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। প্রত্যেকে আমাকে এই পর্যন্ত একবার কনফার্মেশন দেবে ক্লিয়ার আছে কিনা। একদম ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, একদম একদম একদম। আমি আশা করতে পারি যে অর্গানিক কেমিস্ট্রি যেটা তোকে শেখানোর চেষ্টা করছি সেটা তুই শিখতে পারছিস, এবং আমি তোকে এইটুকু দাবি করে বলতে পারি তুই যদি অর্গানিক কেমিস্ট্রির প্রত্যেকটা ক্লাস ভালো করে করে নিস, মন দিয়ে করে নিস, তোর থেকে ভালো অর্গানিক তো স্কুল লেভেল আর কেউ পারবে না। আমি এটা গ্যারেন্টি দিয়ে তোকে বলে রাখলাম। তুই জয়েন্ট করিস, তুই নিট পড়িস, আমার দেখার দরকার নেই। আমি তোকে কি বলছি, 11 লেভেলের জিওসি তোর থেকে ভালো কেউ পারবে না। বাকিটা তুই এর ইমপ্লিমেন্টেশন, এর ফিডব্যাক, এর কাজ সব কম্পিটিটিভ পরীক্ষাতে দেখতে পেয়ে যাবি। আর যদি পরবর্তীকালে কেউ ভাগ্যক্রমে কেমিস্ট্রি অনার্স নিয়ে নিস, দুর্ভাগ্যক্রমে বা ভাগ্যক্রমে দুটোই আছে, তাহলে সে তো একদম মালামাল হয়ে যাবে ভাই, তার কাছে কনসেপ্ট ঝুড়ি ঝুড়ি পড়ে থাকবে। তাকে এমন কনসেপ্ট শেখাবো, এবং তোকে এইটুকু বলতে পারি এই কনসেপ্ট অ্যানালিসিসে তুই যত গভীরে ঢুকবি তুই তত ভালো অর্গানিক শিখবি। তবে সেই গভীরে ঢোকার একটা স্টেপ আছে। তুমি ধরো প্রথম দিনই হাউ মাউ করে বড় বড় জিনিস পড়ে ফেললে, মাথায় রাখ একটা কথা,
একটা মানুষকে, একটা সাবজেক্টকে যদি ভালোবাসাতে হয়, কোনো একটা টপিককে যদি ভালোবাসাতে হয়, তাকে ধাপে ধাপে এগোতে হয়, লিঙ্ক করে করে এগোতে হয়। আমি ধর আজকে তোকে একটা এমন জিনিস শেখালাম, পরের দিনই তার হায়ার জিনিস শেখাতে শুরু করলাম, তুই পড়বি না ওই টপিকটা আর। মানুষের ব্রেন না বহুত বুদ্ধু আছে ভাই, ওকে তুই যে জিনিসটাকে ফিয়ার দেখিয়ে দিবি, যে জিনিসটার প্রতি তুই ভয় দেখিয়ে দিবি, ও সেটাকে করতে চাইবে না। সুতরাং মনকে সেইভাবে বিল্ড করো। প্রথমে মাসেলকে বিল্ড করতে হয়, তবে 100 কেজি চাকানো যায়। তুমি প্রথম দিন জিমে গেলে, পরের দিন 100 কেজি চাকালে, তারপরের দিন দেখবে তুমি 3 বছর বাড়িতে পড়ে আছো, এত বড় ইনজুরি হয়ে গেছে। সুতরাং একটু আস্তে আস্তে, একটু ধাপে ধাপে, কেউ লাফাবে না, কেউ তাড়াহুড়ো করবে না। মনে রাখবি তুই অর্গানিক প্রথমবার পড়ছিস, আর আমি অর্গানিক তোর থেকে অনেকবার বেশি পড়ে ফেলেছি। সুতরাং চুপচাপ যা করাচ্ছি করবে, বাকিটা আমি বুঝে নেবো। এইবার নেক্সট মন দিয়ে খুব ভালো করে শুনবি। তার মানে আমাদের যেটা মেন দরকার ছিল ক্যাটিনেশন প্রপার্টি, সেটা আমরা শিখে ফেলেছি। এইবারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটু হাইড্রোকার্বনের বেসিক শিখে নেব। হাইড্রোকার্বন বিষয়টা কি ছিল এবং হাইড্রোকার্বন থেকে আমাদেরকে কি কি জানতে হবে মাথায় রাখ ভাই। এই হাইড্রোকার্বনের দুটো ক্যাটাগরি ছিল। প্রথম ক্যাটাগরিটাকে আমরা বলতাম স্যাচুরেটেড হাইড্রোকার্বন, যেটাকে আমরা দেখবি বাংলাতে বলতাম সম্পৃক্ত হাইড্রোকার্বন। আরেকটাকে আমরা বলতাম আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, যেটাকে আমরা বাংলাতে বলতাম অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা তো বেঙ্গলি টার্মটাই বেশি জানি, সেই জন্য বেঙ্গলি টার্মগুলোকে আমি লিখে দিচ্ছি। মনে রাখ, এই সম্পৃক্ত হাইড্রোকার্বনের মানেটা আমি আশা করব প্রত্যেকের কাছে ক্লিয়ার, যারা 10 লেভেল ভালো করে পড়েছে। সম্পৃক্ত মানে সেখানে কোন রকম ডাবল বা ট্রিপল বন্ড থাকবে না। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি তোকে বলি আমি এই কথাটা উচ্চারণ করতে অবাধ্য, আমি কি উচ্চারণ করব জানিস? আমি বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন সেটাই যেখানে কোন রকম পাই বন্ড থাকে না, আমি এইটা উচ্চারণ করব। এবং আমি বাউন্ড, এটাই আমি উচ্চারণ করব। কারণ তুমি 11 লেভেলের বন্ডিং না পড়ে অর্গানিক করতে এলে তোমাকে অর্গানিক গ্রহণ করবে না। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাদেরকেই আমি বলবো যাদের মধ্যে পাই বন্ড উপস্থিত থাকবে along with সিগমা বন্ড। আর এখানে কেবলমাত্র সিগমা বন্ড উপস্থিত থাকবে। আমার কাছে পরিষ্কার এইটুকু কথা। এইবার তুই আমাকে একটা কথা বল, সম্পৃক্ত হাইড্রোকার্বনের কটা প্রকারভেদ ছিল? তুই বলবি দাদা সম্পৃক্ত হাইড্রোকার্বন একটাই ছিল, তাকে আমরা কি বলতাম বলো? তাকে আমরা বলতাম অ্যালকেন। আমি বাংলাতেও লিখবো অ্যালকেন হলো। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দুটো প্রকারভেদ ছিল, একটাকে আমরা বলতাম অ্যালকিন, আর আরেকটাকে আমরা বলতাম অ্যালকাইন। প্রত্যেকে একটুখানি বানানগুলো দেখে নিবি কিন্তু, হ্যাঁ, ইংলিশ বানান না শিখলে মনে রাখবে অর্গানিক কেমিস্ট্রি শেখা যায় না। অর্গানিক মাত্রেই কিন্তু ভাই ইংলিশ, বাংলাতে অর্গানিক খুব কমই পাবে তুমি। অর্গানিকের যত ভালো ভালো বই আছে, আমার কাছে একটা অর্গানিকের বই আছে, এত মোটা বই, পুরোটা কিন্তু ইংরেজিতেই লেখা, এবং তুমি ইংরেজি ছাড়া পরবর্তীকালে পড়তে পারবে না কেমিস্ট্রি। খেয়াল রাখিস একটা কথা, এই যে পুরো জিনিসটা তোকে আমি শেখালাম, তুই একটা জিনিস জানিস, এই যে অ্যালকেন রয়েছে, অ্যালকেন মানে যেখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড থাকে অথবা কার্বনের সাথে কার্বনের সিঙ্গেল বন্ড থাকে, মানে সেখানে শুধুমাত্র সিগমা বন্ড প্রেজেন্ট থাকে, নো পাই বন্ড ইজ প্রেজেন্ট। সিঙ্গেল বন্ডের গল্প হয় সেখানে। অ্যালকিন মানে কি? অ্যালকিন মানে হচ্ছে সেই সমস্ত কম্পাউন্ড যেখানে কার্বনের সাথে কার্বনের ডাবল বন্ড থাকে। তুই সঙ্গে সঙ্গে প্রশ্ন করবি, দাদা তুমি বহুত বাজে লোক আছো। আমি বললাম কেন রে? না, তুমি অ্যালকেন পড়ানোর সময় বললে যে কার্বনের সাথে হাইড্রোজেনেরও সম্ভব, কার্বনের সাথে কার্বনেরও সম্ভব, কিন্তু যখন তুমি অ্যালকিন বললে তুমি শুধুমাত্র কার্বন কার্বন বললে কেন? হাইড্রোজেনটাকে ফিজ দেয়নি নাকি? মাথায় রাখ ভাই, আমরা ততগুলোই বন্ড করতে পারি যত তার যোজ্যতা হয়। হাইড্রোজেনের যোজ্যতা কত বল? হাইড্রোজেনের তো যোজ্যতাই 1, তাহলে হাইড্রোজেন কি করে দুটো বন্ড করতে পারে ভাই? এটা কোনোদিন পসিবল নয়। হাইড্রোজেন ম্যাক্সিমাম একটাই বন্ড করতে পারে, সেই কারণে সি বন্ড এইচ ছাড়া তুই আর কোনো কিছুতে সেটাতে দেখাতে পারবি না। কার্বনের সাথে হাইড্রোজেনের ডাবল বন্ড, ট্রিপল বন্ড, চতুর্থ বন্ড, পঞ্চম বন্ড কিচ্ছু হতে পারে, কেবলমাত্র সিঙ্গেল বন্ড হতে পারে। সেই কারণে CH বন্ধন বা CH সিঙ্গেল বন্ড কেবলমাত্র সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাবে, আর কোথাও দেখতে পাওয়া যাবে না।
বাকি সবেতে তোকে কার্বন কার্বন বন্ডিং দিতে হবে, কার্বন কার্বন বন্ডিং দিতে হবে। কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে সেটাকে অ্যালকিন বলে, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে সেটাকে অ্যালকাইন বলে। দেখ, নাম দেখে তোকে আর আলাদা করে কিছু শেখাতে হবে না যে হাইড্রোকার্বন মানে কি। হাইড্রোকার্বন মানে হচ্ছে যে সমস্ত যৌগের মধ্যে কার্বনের সঙ্গে সঙ্গে হাইড্রোজেন থাকে, মানে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা যৌগ, সেটাই হাইড্রোকার্বন। বললাম একদম। এইবার যদি তোকে আমি একটা প্রশ্ন করে বসি, তুই আমাকে সবকিছুরই জ্ঞান দিলি, সবকিছুই শেখালি, তুই আমাকে একটা জিনিস বলতো, সরলতম অ্যালকেনের নাম কি? হোয়াট ইজ দ্য সিম্পলেস্ট অ্যালকেন? সব থেকে সরলতম অ্যালকেন কি হতে পারে? মাথায় রাখ, মাথায় রাখ, মাথায় রাখ। সিম্পলেস্ট বা সরলতম, এই কথাটা যখন আমি বলছি সবসময় খেয়াল রাখবি, আমি বলছি মিনিমাম কার্বন দিয়ে তোমাকে করতে হবে। মানে কোন অ্যালকেনটার মধ্যে মিনিমাম সংখ্যক কার্বন পরমাণু আছে, বা আমি বলতে পারি সব থেকে কম কার্বন পরমাণু দিয়ে তুমি কোন অ্যালকেনটাকে প্রস্তুত করতে পারবে। সব থেকে কম কটা কার্বন পরমাণু দিয়ে তুমি একটা অ্যালকিন প্রস্তুত করতে পারবে, সবচেয়ে কম কটা কার্বন পরমাণু দিয়ে তুমি একটা অ্যালকাইন প্রস্তুত করতে পারবে। মানে এই পৃথিবীর মধ্যে এমন কোন অ্যালকেন আছে যার মধ্যে কার্বন পরমাণুটা নিকৃষ্টতম, মানে তার থেকে কম হলে আর চলে না। মাথায় রাখ, যেহেতু অ্যালকেনের মধ্যে কার্বনের সাথে কার্বন বা কার্বনের সাথে হাইড্রোজেন দুটোরই সিঙ্গেল বন্ড চলে, সেই জন্য আমরা মিনিমাম একটা কার্বন নিলেও তো চলবে রে ভাই। সেই একটা কার্বন নিলাম মানে তার চারিদিকে চারটে হাইড্রোজেন বসিয়ে দেবো, তার মানে এই যে স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল, এই যে CH4 তৈরি হয়ে গেল, এই যে মিথেন তৈরি হয়ে গেল, এই মিথেনই হচ্ছে এই পৃথিবীর সব থেকে সিম্পলেস্ট অ্যালকেনের উদাহরণ। কারণ অ্যালকেন মানে যেখানে কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড থাকে, দ্যাট ইজ অলসো অ্যালাউড। কিন্তু যদি আমি তোকে অ্যালকিনের কথা বলি, অ্যালকিনে তো কার্বন কার্বন ডাবল বন্ড দরকার। তাহলে প্রথমেই আমি কার্বন কার্বন ডাবল বন্ড বসিয়ে দিই, বসিয়ে দিলে এই কার্বনে দুটো হাত ফাঁকা, এই কার্বনে দুটো হাত ফাঁকা, তোদেরকে তো শিখিয়েছি। তাহলে এই কার্বনে আমি দুটো হাইড্রোজেন বসাবো, এই কার্বনে আমি দুটো হাইড্রোজেন বসাবো, আমার যে স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল সেটা কিরকম হয়ে গেল বল? C2H4। এটার নাম কি? আমরা 10 লেভেলে পড়েছি, এটাকে আমরা ইথিলিন বলে থাকি। আমি না বাংলাতে লিখি, বেশি ইংরেজিতে যাবো না। এটাকে আমরা ইথিলিন বলে থাকি। খেয়াল রাখিস একটা কথা, যদি আমি তোকে বলি সিম্পলেস্ট অ্যালকাইন কি, খেয়াল রাখ, সি ট্রিপল বন্ড সি বসাবো, একটা একটা করে হাইড্রোজেন বসিয়ে দেবো, সিম্পল গল্প শেষ। বল জুড়ে লিখলে কি হয়? C2H2। এটাকে আমরা কি বলে থাকি? আমরা এটাকে অ্যাসিটিলিন বলে থাকি। যে অ্যাসিটিলিন কার্বাইড বাতিতে তুই পড়েছিস, যে ইথিলিন তুই ফল পাকানোর কাজে পড়েছিস, আর এই মিথেনকে তুই বায়োগ্যাস হিসেবে পড়েছিস, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান রূপে পড়েছিস। আমি আশা করবো এই জিনিসগুলো হালকা হালকা করে মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। যেটা এবার তোকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যখন তোকে আমি অ্যালকেন কথাটা বললাম, যখন তোর মাথার মধ্যে আমি অ্যালকেন কথাটা ঢোকালাম, তোকে আমি বললাম সব থেকে সিম্পলেস্ট অ্যালকেনের উদাহরণ হচ্ছে মিথেন। তোকে যখন আমি অ্যালকিনের কথাটা ঢোকালাম, তখন তোকে আমি বললাম যে এই পৃথিবীর সব থেকে সিম্পলেস্ট অ্যালকিনের নাম হচ্ছে ইথিলিন, যেটা হচ্ছে C2H4। তোকে যখন আমি অ্যালকাইনের কথা দেখালাম, তখন আমি তোকে বললাম এই পৃথিবীর সব থেকে ছোট সব থেকে সিম্পলেস্ট অ্যালকাইন হচ্ছে অ্যাসিটিলিন। তখন তোকে আমাকে এইটাও বলে দিতে হবে যে এর পরবর্তী অ্যালকেন, পরবর্তী অ্যালকিন, পরবর্তী অ্যালকাইন গুলোকে আমি কি করে ফর্ম করতে পারি। মাথায় রাখিস, যে কোনো অ্যালকেনের ক্ষেত্রে সাধারণ সংকেত হয় একটা, সেটা হচ্ছে CnH2n+2। যে কোনো অ্যালকিনের ক্ষেত্রে সেটাকে লেখা যায় CnH2n, যে কোনো অ্যালকাইনের ক্ষেত্রে সেটাকে লেখা যায় CnH2n-2। তুই খেয়াল করে দেখিস একটু, এখানে n এর ভ্যালুটা কত রয়েছে বল? 1 রয়েছে। কার্বনের তলায় কিছু নেই মানে 1 রয়েছে। যদি সেটাকে অ্যালকেন বানাতে হয়, অ্যালকেন যদি বানাতে হয়, তাহলে হাইড্রোজেনের সংখ্যাটাকে কার্বনের দ্বিগুণের থেকে 2 বেশি করতে হবে। বল এখানে 1 আছে, 1 এর দ্বিগুণ কত? 2। তার সঙ্গে কত যোগ করতে হবে? 2।
হয়ে গেল কত, 4। এই জন্যই তো কার্বনের নিচে 1 বসলে হাইড্রোজেনের নিচে 4 বসাতে হয়। সুতরাং এই CH4 একটা উপযুক্ত অ্যালকেন। এখানে কি বল, CnH2n, মানে n এর ভ্যালু কত, 2। 2n করতে হতো, তো 2n এর ভ্যালু কত, 4 রয়েছে, 2 4 একদম অ্যালকিন স্যাটিসফাইড। বল n এর ভ্যালু কত, 2। অ্যালকাইন করতে হলে দ্বিগুণ করে 2 কমাতে হবে, তাহলে 2n কত, 4। 2n - 2 কত, 4 - 2 2 আছে হাইড্রোজেনে 2, গল্প শেষ। এটা একটা অ্যালকাইন। বল এটা তোকে কেন শেখালাম? আজকে যদি আমি তোকে জিজ্ঞাসা করি, হ্যাঁ রে তুই তো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন শিখলি, তুই আমাকে বলতো 4টি কার্বন পরমাণু যুক্ত একটা অ্যালকেনের স্ট্রাকচার লিখে দেখা। বল অ্যালকেনের সাধারণ সংকেত কি, CnH2n+2। যদি আমরা 4টে কার্বন দেখাতে চাই তাহলে n এর জায়গাতে বসাবো 4, তাহলে হয়ে গেল C4। ডবল করো, ডবল করলে হলো 8, 2 বাড়িয়ে দাও হয়ে যাবে 10, তার মানে হাইড্রোজেনের তলায় 10। হেয়ার ইজ দ্য সিম্পলেস্ট, বলবো না, হেয়ার ইজ দ্য 4টে কার্বন পরমাণু যুক্ত অ্যালকেন। আমরা এই কারণের জন্যই সিম্পলেস্ট স্ট্রাকচারস গুলোর মাধ্যমে সাধারণ সংকেতগুলোকে বার করে রাখি। তোকে যদি আমি বলি 5টা কার্বন যুক্ত অ্যালকিন করে দেখা, তুই বলবি দাদা কার্বনের মধ্যে 5 বসালে হাইড্রোজেনের মধ্যে তার দ্বিগুণ 10 বসাতে হবে। তোকে যদি বলি অ্যালকাইন করে দেখা 5টা কার্বন যুক্ত, আরে কার্বনে যদি তুমি 5 বসাও তাহলে 10 - 2 এখানে 8 বসাতে হবে, হয়ে গেল অ্যালকাইন, গল্প শেষ। তুই আমাকে এক্ষুনি প্রশ্ন করে বসবি যে আমরা এটাকে আঁকবো কি করে। আমি তোকে বলছি শোন, আঁকারও পদ্ধতি খুব সিম্পল, প্রত্যেকটা জিনিস শিখে নে। আঁকবো কি করে? অ্যালকেন মানে কি? অ্যালকেন মানে যেখানে কেবলমাত্র সিঙ্গেল বন্ড থাকে। আমরা যদি 4টে কার্বনকে সিঙ্গেল বন্ডের মাধ্যমে কানেক্ট করি, তুই এখন না বললেও বুঝে গেছিস এখানে 3টে হাইড্রোজেন, এখানে 2টো হাইড্রোজেন, এখানেও 2টো হাইড্রোজেন, আর এখানে 3টে হাইড্রোজেন। বল কটা কার্বন, 1টা 2টো 3টে 4টে। বল কটা হাইড্রোজেন, 3 3 6, 6 2 8 আর 2 10, গল্প শেষ। অ্যালকিন মানে কি? অ্যালকিন মানে যেখানে ডাবল বন্ড রয়েছে। কটা কার্বন, 5টা কার্বন। একটা ডাবল বন্ড দিয়ে দেওয়া মানে সেটা অ্যালকিন হয়ে যায়, তো আমি যে কোনো একটা জায়গার মধ্যে ডাবল বন্ড দিয়ে দিলাম। কটা হাইড্রোজেন প্লেস করতে হবে আমার দেখার দরকার নেই, আমি নিজে থেকে বসাবো। বল 3টে, বল এখানে 2টো হবে, বল 2টো হবে, বল 3টে হয়ে গেছে মানে একটা হবে, বল এখানে 2টো হয়ে গেছে মানে 2টো হবে। এখানে কেন একটা হলো প্রত্যেকের কাছে ক্লিয়ার তো, কারণ 3টে বন্ড স্যাটিসফাইড, তো একটাই হবে। এবার তুই নিজে থেকে গুণ। বল 3 2 5, 5 2 7, 7 2 9, 9 আর 1 10। তার মানে আমরা 5টা কার্বন দেখিয়ে জাস্ট যে কোনো 2টো কার্বনের মাঝে ডাবল বন্ড দেখিয়ে দেব, তাহলেই সেটা একটা অ্যালকিন হয়ে যাবে। বল অ্যালকাইন কি করে করে? 5টা কার্বন আছে, তো 5টা কার্বন পরপর লিখে দাও, 3 4 5 হয়ে গেল। এবার যে কোনো কার্বনের মাঝে ট্রিপল বন্ড দেখিয়ে দাও, হয়ে গেল। নিজে থেকে বসাও, নিজে থেকে বসাও। 3টে 4টে স্যাটিসফাইড, এখানে একটা। বল 3 2 5, 2 7 আর 1 8 ছিল তো C5H8। আমি আশা করব অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন উইথ ডিটেল প্রপার অ্যানালিসিস তোর কমপ্লিট হয়ে গেছে উইদিন কাপল অফ মিনিটস। আরে হয়ে গেছে তোরে, হয়ে গেছে তোরে, বলে দে রে। শীতের ঠান্ডা জলের মতো ক্লিয়ার, আরে সাবাস, পুরো চাকাচাক, একদম 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 একদম। মনে রাখবি অর্গানিক কেমিস্ট্রি শিখতেই হবে, আর অর্গানিক কেমিস্ট্রি শেখা শুরু করতে হলে এগুলোকে জানতে হবে। যার বেস যত ভালো তার অর্গানিক তত ভালো। এবং আমি আশা করতে পারি যার বেস ভালো ছিল না আজকের পরে সে আর এই কথাটা বলতে পারবে না। একদম কোষে তেল করে দিলে দাদা, আরে সাবাস, খেলা হচ্ছে, খেলা সবে শুরু হয়েছে রে। অর্গানিক কেমিস্ট্রি কোথায় পৌঁছাবে রে,
যেদিন ইন্ডাকটিভ এফেক্ট করাবো, যেদিন হাইপার কনজুগেশন করাবো, যেদিন রেজোন্যান্স করাবো, যেদিন আইসোমেরিজম করাবো, যেদিন স্টেরিক হিন্ড্রেন্স করাবো, যেদিন সিস ট্রান্স করাবো, সেদিন তুই কোথায় যাবি? যেদিন অর্থ প্যারা আর মেটা এফেক্টস গুলোর কথা বলবো, সেদিন তুই কোথায় যাবি? সেদিন তো অর্গানিক কাঁপবে, থরথর করে কাঁপবে। আমি তো বলেছি অর্গানিক কেমিস্ট্রি কি শিখবই, তুই দেখতে থাকছিল। এইবার শোন মন দিয়ে। নেক্সট আমাদেরকে আরো কয়েকটা জিনিস জানতে হবে। সেটার মধ্যে প্রথমটাই হচ্ছে হাইড্রোকার্বন মূলক। মূলককে ইংরেজিতে র্যাডিকাল বলে। যারা ইংরেজি বইতে আসে দেখবে হাইড্রোকার্বন র্যাডিকাল টাইপ কিছু লেখা থাকবে। হাইড্রোকার্বন মূলক আমরা যেহেতু বাংলা ভার্সনে পড়াচ্ছি সেই কারণে আমাদেরকে বাংলাটা লিখতে হবে। তাদের ইংলিশ বই আছে দেখবে কিচ্ছু নাম ম্যাটার, বাংলার যে নামগুলো লিখছি ইংরেজিতে সেম নাম লেখা। হাইড্রোকার্বনকে তো হাইড্রোকার্বনে লিখবে ভাই, মূলকটাকে হয়তো র্যাডিকাল লিখবে দেখবে। এবার দেখে নি কি করে করতে হয়। হাইড্রোকার্বন মূলক তৈরি করা খুব সোজা। মোদ্দা কথাটা মাথায় রাখ, তুই একটা অ্যালকেন নিবি, কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই। বল একটা কার্বন যুক্ত অ্যালকেন এটা। তোকে যদি আমি বলি দুটো কার্বন যুক্ত অ্যালকেন লেখ, অ্যালকেনের নাম, অ্যালকেনের সাধারণ সংকেত দিয়ে তার স্ট্রাকচার তুই লিখতে পারছিস। CnH2n+2 আছে, তুই এখানে n এর জায়গাতে 2 বসা, তাহলে h এর জায়গাতে 2 গুণ 2 4 + 2 6 বসবে। তুই বলবি হ্যাঁ বসবে। হাইড্রোকার্বন মূলক তৈরি করতে হলে তোকে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে ভাগিয়ে দিতে হবে, এই হচ্ছে পরিষ্কার কথা। অ্যালকেনের একটা হাইড্রোজেনকে তাড়িয়ে দে, অ্যালকেনের একটা হাইড্রোজেনকে তাড়িয়ে দে। বল এখানে কটা হাইড্রোজেন পড়ে থাকলো? 3টে। আরে বললেই তো হয় না রে, একটা হাইড্রোজেনকে যে তুই তাড়ালি, এই তো তুই দেখ না, তোকে আমি পরিষ্কার দেখাচ্ছি। এই যে ধর তোর 4খানা হাইড্রোজেন, তুই যে একটা হাইড্রোজেনকে তাড়িয়ে দিলি, তো তার বন্ডটা তো ফাঁকা থাকবে রে ভাই। সুতরাং যখনই আমরা এটাকে লিখবো আমাদেরকে এই ফাঁকা থাকা বন্ডটাকেও কিন্তু দেখাতে হবে এর সাথে সাথে। তাহলে কিরকম করে দেখাবো দেখ, একটা হাইড্রোজেন বিতাড়িত করলে CH3 এরকম করে দেখাবো। এইটার নাম কি ছিল? মিথেন ছিল, মিথেন। তাহলে এটার নাম কি হবে? মিথাইল। সব সময় জিনিসগুলোকে মনে রাখবে, মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে ইথাইল, প্রোপেন থেকে প্রোপাইল, বিউটেন থেকে বিউটাইল। সব কিছুতে যেন বিষয়গুলো একদম মাথার মধ্যে থাকে। আজকে তোকে যদি বলি এটা কি হবে, তুই বলবি C2 হবে, H5 হবে। একটা বন্ড দেখিয়ে দাও, আর কোথায় যাবে? পরিষ্কার কথা। ঠিক আছে, এটার নাম কি? তোকে যদি বলি তুই এক্ষুনি আমাকে উত্তর দিয়ে দিবি ইথাইল। আচ্ছা দাদা একটা কথা বলবো, বলো। আচ্ছা তার মানে ওই যে আমরা আগে পড়তাম C2H5OH, এটাকে আমরা বলতাম ইথাইল অ্যালকোহল, এটা কি এই কারণেই বলতাম? আরে একদম, OH-টাকে আমরা অ্যালকোহল বলি আর C2H5-টাকে আমরা ইথাইল বলি, এই জন্যই তো আমরা লিখতাম ইথাইল অ্যালকোহল। হচ্ছে তো, হচ্ছে তো রে। কমপ্লিট, ডান, ডাস্টেড। তার মানে হাইড্রোকার্বন মূলক আমি লেখা শিখে গেছি। যে কোনো ক্ষেত্রে আমি অ্যালকেন লিখবো, অ্যালকেনের একটা হাইড্রোজেন কমিয়ে দেবো। আমি তোদেরকে আর এইসব পিদ্দি প্রসেস করাচ্ছি না যে হাইড্রোকার্বন মূলকের সাধারণ সংকেত কি হবে, নাই CnH2n+2 থেকে এই 2টাকে মুছে দাও, এসব 10 লেভেলে পড়াই। এখানে একটা 1 দিয়ে দাও, এটাই হয়ে গেল হাইড্রোকার্বন মূলকের সংকেত, সামনে একটা বন্ড দিয়ে দিবি। এইসব তোদেরকে আর শেখাতে হবে না, তোরা এগুলো সব জানিস, তোরা সব বুঝে গেছিস। নেক্সট কি করাতে হবে? নেক্সট তোকে যেটা করাতে হবে সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপস। যেটাকে আমরা বাংলাতে বলি কার্যকরী মূলক। খেয়াল রাখিস এই কার্যকরী মূলকগুলো কার সঙ্গে গিয়ে যুক্ত হয়? হাইড্রোকার্বন মূলকদের সাথে গিয়ে যুক্ত হয়। কার্যকরী মূলকগুলো করে এটা কি? কার্যকরী মূলকগুলো কোনো একটা হাইড্রোকার্বনের ধর্মাবলীগুলোকে নিয়ন্ত্রণ করে। কোনো একটা হাইড্রোকার্বনের ধর্ম কিরকম হবে, কি হতে চলেছে, সেটা পুরোটাই নির্ধারণ করে দেয় তার সাথে যুক্ত কার্যকরী মূলক। যেমন তোকে যদি আমি একটু বলি, ধরো এটা মিথাইল গ্রুপ আছে, এই মিথাইলের সঙ্গে ধরো আমি কার্যকরী মূলক রূপে অ্যালকোহল যুক্ত করলাম,
সেইটার একরকম ধর্ম। আজকে তুই যদি বলিস এই মিথাইল গ্রুপটার সঙ্গে আমি COOH যুক্ত করলাম, সেটার আরেক ধরনের ধর্ম। তোকে যদি আজকে আমি বলি আমি এটার সঙ্গে NH2 যুক্ত করলাম, সেটার আরেক ধরনের ধর্ম। আমি যদি তোকে বলি এটার সঙ্গে আমি OCH3 যুক্ত করলাম, এইটার আরেক ধরনের ধর্ম। মানে প্রত্যেকটা ক্ষেত্রে কার্যকরী মূলকগুলো ধর্মাবলীগুলোকে নিয়ন্ত্রণ করে দিচ্ছে। কার্যকরী মূলক হাইড্রোকার্বন বা হাইড্রোকার্বন মূলকের সঙ্গে গিয়ে যুক্ত হয় এবং তাদের ধর্মাবলীগুলোকে নিয়ন্ত্রণ করে। তোরা প্রত্যেকে জানিস কার্যকরী মূলক আর বেশি তোদেরকে বলতে হবে না, অনেক প্রকারের আছে, তবে আমি তোকে একটু জাস্ট নামগুলো আর সংকেতগুলো দেখিয়ে দিই। প্রথমেই তোকে যেটা পড়তে হবে, অনেকের খুব পছন্দের হয় এটা, অ্যালকোহল। এই অ্যালকোহলটাকে কিভাবে লেখা হয় না OH দিয়ে লেখা হয়। তুই আমাকে বলবি দাদা ও এর এত লম্বা একটা লেজ কেন করে দিয়েছো? অক্সিজেনের যোজ্যতা কত বল? 2। তার মানে অক্সিজেনের কটা বন্ড হতে পারে বল? 2টো বন্ড হতে পারে। একটা বন্ডে হাইড্রোজেন বসেছে, তো আরেকটা বন্ড কি মামার বাড়ি যাবে নাকি রে? আরেকটা বন্ড তো চুপচাপ ফাঁকা পড়ে থাকবে অন্য কারোর সঙ্গে যুক্ত হওয়ার আশায়। 2টো বন্ড তো তোকে দেখাতে হতো, একটা বন্ড যুক্ত তো একটা বন্ড মুক্ত, গল্প শেষ। দ্বিতীয় যিনি আছেন তার নাম হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড যিনি আছেন তাকে অনেকে ফরমাইল বলেও ডাকে। তাকে লেখা হয় এরকম করে CHO। মাথায় রাখ, মাথায় রাখ, মাথায় রাখ। তুই যখন 11-এ উঠে গেছিস তোকে এইটার একটুখানি স্ট্রাকচারটা জেনে রাখতে হবে। C ডাবল বন্ড ও থাকে, সিঙ্গেল বন্ড H থাকে, 3টে বন্ধন যুক্ত তো একটা বন্ধন মুক্ত, গল্প শেষ। এটাই হচ্ছে অ্যালডিহাইডের স্ট্রাকচার। এই জন্যই তো দিয়েছি বন্ড CHO। আশা করতে পারি ক্লিয়ার আছে। নেক্সট 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 যাকে করাবো তার নাম হচ্ছে উইক অ্যাসিড, বা এটাকে আমরা বলতে পারি অ্যাসিড ফাংশনাল গ্রুপ, বা সত্যি কথা বলতে উইক অ্যাসিড ফাংশনাল গ্রুপ। আমি এখানে জাস্ট অ্যাসিডটাই লিখছি কারণ আমাকে আরো অনেক লিখতে হবে। এই যে উইক অ্যাসিড বা এই যে অ্যাসিড আছে, বা এটাকে অনেক সময় আমরা কার্বক্সিলিক অ্যাসিডও বলে থাকি। এই যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ যেটা রয়েছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপকে লেখা হয় COOH দিয়ে। আমি আশা করব তুই জানিস সেটাকে কিরকম করে দেখাতে হয়। C ডাবল বন্ড ও, এখানে একটা OH, একটা বন্ধন ফাঁকা, সেখানে গিয়ে বসবে কোনো এক বাঁকা। ঠিক আছে, আশা করব ক্লিয়ার। এইবার একটুখানি মন দিয়ে দেখ পরেরটা যেটা আছে। পরেরটা যিনি আছেন তার নাম হচ্ছে ইথার। ইথারের মধ্যে কে কে যুক্ত থাকে মাথায় রাখ। ইথার মানে একটা অক্সিজেন, তার দুদিকে পুরো ফাঁকা। কে কে আসবে তুই আমাকে একটুখানি বল। তুই বলবি দাদা আমি বলছি, হ্যাঁ বলো। আরে হাইড্রোজেন বসিয়ে দাও, সব থেকে সোজা। যদি আমরা হাইড্রোজেন বসিয়ে দিই তাহলে তো জল হয়ে গেল রে। জল কি কোনো ইথার গ্রুপ হতে পারে নাকি? কখনো হতে পারে না। সুতরাং খেয়াল রাখ। আচ্ছা আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি কি একদিকে হাইড্রোজেন বসিয়ে আরেক দিকটা অন্য কিছু বসাতে পারি? আরে তুই যদি একদিকে হাইড্রোজেন বসিয়ে দিস, ইথার গ্রুপটা সঙ্গে সঙ্গে অ্যালকোহলে কনভার্ট হয়ে গেল, ওটা ইথারই থাকলো না। সুতরাং তুই বুঝতে পারছিস আমাকে এর দুদিকেই হাইড্রোকার্বন মূলক বসাতে হবে। হাইড্রোকার্বন মূলকগুলোকে আর আর প্রাইম দিয়ে আমি দেখালাম, তুই মিথাইল আর ইথাইল বসিয়ে দে, হয়ে যাবে, গল্প শেষ। তারপরে কি আছে? তারপরে আছে অ্যামিন ফাংশনাল। নাইট্রোজেনের যোজ্যতা কত? 3। যদি অ্যামিন লিখতে হয় তো এরকম করে লিখতে হয়, নাইট্রোজেনের সঙ্গে 2টো হাইড্রোজেন তো একটা বন্ড ফাঁকা হয়েছে। আর যাকে দেখাতে হবে তার নাম কিটোন। কিটোন যখন দেখাচ্ছি একটু অ্যালডিহাইডটা এঁকে দিই, C ডাবল বন্ড ও H হয়েছে, একটা বন্ড ফাঁকা, কে বসবে তাতে কোনো এক বাঁকা। ঠিক আছে, খেয়াল করবে কিটোন যেটা রয়েছে তার মানে হচ্ছে C ডাবল বন্ড ও, এখানে 2টো বন্ড ফাঁকা, বসবে কোনো এক বাঁকা। সেই বাঁকাটা কে? তুই বলবি দাদা এখানে হাইড্রোজেন বসিয়ে দাও। আরে যখনই তুই হাইড্রোজেন বসাতে যাবি এই কিটোন গ্রুপটা একটা অ্যালডিহাইড গ্রুপে কনভার্ট হয়ে যাবে, কিটোনটা আর কিটোন থাকবে না। সেই কারণে আমরা কোনো দিকে কিটোনের সাথে হাইড্রোজেন যুক্ত করতে পারি না। এই কনসেপ্ট গুলো যার কাছে থাকবে সে অর্গানিক কাঁপাবে, যার কাছে থাকবে না সে নিজে কেঁপে যাবে।
তারপরে বছর শেষে বলতে হবে, কেউ বলবে আমার অর্গানিক খুব ভালো লাগে, আর কেউ বলবে আমি অর্গানিক বাদে বাকি সব পারি। পার্থক্যটা শুরু হয় এই জায়গা থেকে। আমি অর্গানিকটা প্রথম দিনেই একদম কাঁপিয়ে দিতে চলে গেলাম, তুমি বছর শেষে নিজে থরথর করে কাঁপবে। চিন্তা করতে পারবি না অর্গানিককে কয়েকজন কত ভয় পায়। আমি প্রাউডলি বলতে পারি, আমি যাদেরকে অর্গানিক শিখিয়েছি একজনও বলতে পারবে না যে আমি অর্গানিককে ভয় পাই। তোমাকে শিখতে হবে। আমি আজকে ক্লাসের শেষে আসার আগে সম্ভবত ইনজামুল বলছিল, ওই বলছিল সম্ভবত যে ওদের স্কুলের মধ্যে বা কোথায় অর্গানিক শেখাচ্ছে, ওর ভীষণ ভয় লাগছে। আমি একটা কথা শুধু বলে দিচ্ছি, তুই বেশি না 3, 4, 5টা পরপর ক্লাস কর, তারপরে তোকে আমি গ্রুপের মধ্যে জিজ্ঞাসা করবো, তারপরে তুই বলবি। এইবারে খেয়াল করে দেখ খুব ভালো করে মন দিয়ে, কিটোন গ্রুপে যখন আমরা বসাতে যাব তাহলে তখন নিশ্চয়ই তুই বুঝতে পারছিস হাইড্রোজেন বসালে চলবে না, তো বসাবো কাকে? কোন বাঁকা বসবে এখানে? এখানে বসবে কোনো এক অ্যালকিল গ্রুপ। আমি আশা করতে পারি বোঝা গেছে। আচ্ছা, এগুলো সব তো তুই বুঝলি। এইবার তোকে যেটা লাস্ট দেখাবো সেটা হচ্ছে এস্টার গ্রুপ। এস্টার কেও কিন্তু তোদেরকে পড়তে হয় ক্লাস 11-এ। এস্টার গ্রুপ মানে কি? এস্টার গ্রুপ মানে হচ্ছে যেখানে কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড, তার সঙ্গে একটা সিঙ্গেল বন্ডের অক্সিজেন, মানে সি ডাবল বন্ড ও তার সাথে একটা ও যুক্ত আছে, সেইটাকে আমরা এস্টার বলে থাকি। আমি তোকে এক এক করে সব শেখাবো, বাট তোকে একটুখানি আগে আমি দেখিয়ে দিই সব থেকে সিম্পলেস্ট অ্যালকোহল কোনটা, তুই বলতো আমাকে। সব থেকে সিম্পলেস্ট অ্যালকোহলের নাম কি? সিম্পলেস্ট অ্যালকোহল। তুই বলবি দাদা অ্যালকোহল মানে ওইচ আছে, সিম্পলেস্ট তো, লেটা চুকি দাও, এখানে একটা হাইড্রোজেন বসিয়ে দাও। আরে যেই হাইড্রোজেন বসাবি তুই তো জলে কনভার্ট হয়ে গেলি রে। জল খেয়ে নেশা করে নাকি লোকে? জল তো হবে না রে। তার মানে জল বাদ দিয়ে অন্য কিছু করতে হবে, তাহলে কে বসবে? কোন বাঁকা আছে আর? না একমাত্র মিথাইল গ্রুপ আছে, কারণ ও সব থেকে ছোট হাইড্রোকার্বন মূলক গুলোর মধ্যে। তাহলে আমি যদি সিম্পলেস্ট অ্যালকোহল করতে চাই তাহলে আমি CH3OH, CH3 মানে মিথাইল, মিথাইলের সঙ্গে OH, তার মানে মিথাইল অ্যালকোহল। সব থেকে সিম্পলেস্ট অ্যালকোহল, আশা করতে পারি ক্লিয়ার। তোকে যদি আমি জিজ্ঞাসা করি সব থেকে সিম্পলেস্ট অ্যালডিহাইডটা কি হবে, তুই দেখ মাথায় রাখ অ্যালডিহাইড মানে কি এইটা। সিম্পলেস্ট অ্যালডিহাইড মানে এখানটায় একটা হাইড্রোজেন বসিয়ে দাও, গল্প শেষ হয়ে গেল। মাথায় রাখ এটাকে লেখা যায় HCHO এরকম ভাবে। ফিনিশ ফিনিশ। যারা যারা একটু আইউপিএসি নাম জানিস তারা জানিস এটাকে মিথানল বলা হয়, তাই না? চলো, তার মানে আমি এখান থেকে এইটুকু তো ধারণা করতে পারছি যে সিম্পলেস্ট যখন আমাকে বলে আমাকে চেষ্টা করতে হয় মিনিমাম কতগুলো কার্বন দিয়ে করা যায়। সিম্পলেস্ট মানে হচ্ছে মিনিমাম সংখ্যক কার্বন দিয়ে যেটা তৈরি করা যায়। মিনিমাম সংখ্যক কার্বন দিয়ে কোন অ্যালকোহল পাওয়া যায়? না মিথাইল অ্যালকোহল পাওয়া যায়। মিনিমাম সংখ্যক কার্বন দিয়ে কোন অ্যালডিহাইড পাওয়া যায়? না মিথানল পাওয়া যায়। কারণ মিথানলের অ্যালডিহাইড গ্রুপের মধ্যেই ইটসেলফ একটা কার্বন উপস্থিত। সব থেকে কম কার্বন দিয়ে কোন অ্যাসিড পাওয়া যায়? না তুই বলবি দাদা COOH আছে তো, এখানে একটা হাইড্রোজেন বসিয়ে দাও না, তাহলে HCOOH নাম হয়ে গেল মিথানোয়িক অ্যাসিড। এই মিথানোয়িক অ্যাসিড সব থেকে সিম্পলেস্ট অ্যাসিড, এটাকে আমরা ফর্মিক অ্যাসিডও বলে থাকি। যে ফর্মিক অ্যাসিড থাকে পিঁপড়ের হুলে, আর তুই গেছিলি সব ভুলে। এবার চলে এসেছে তো মাথার চুলে কমপ্লিট। চলো, আরে কি বানাচ্ছি আজকাল আমি, আরে কি ব্যাপার হচ্ছে রে, আরে তালিটা মার রে। তালি না মেরে সব বসে আছিস, তালিটা মার, কমেন্ট সেকশনে তালি বসবে একটা, এখন তালি চলবে, শুধু তালি মারো, হাত তালি। মারো হাত তালি, নাহলে লাইভ ক্লাস করাতে শুরু করব। লাইভ ক্লাস গুলোতে দেখবি অর্ধেক জন শুধু গালি দেয়। ওর সাথে চ্যাট করছে, ওকে গালি দিচ্ছে, এইসব কাজকর্ম করে যাচ্ছে ওরা। দাদা কবি হয়ে গেল, কিছু বানাতে পারছি না রে। কবি দুদিনের মধ্যে ডুবে গেল। চল চল চল, আরে অনেক তালি মেরে দিয়েছিস। আরে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, আমি জানি তো, আমি জানি কবি হয়ে গেছে, জানি তো, জানি। থাক, আরে কেন এত তালি কেন মারছিস? আরে ঠিক আছে। হ্যাঁ কি বলছিস অঙ্কিত, কি বলছিস? হয় অঙ্কিত বল, তাড়াতাড়ি বল। ও পুরোনো ডায়লগটা কম নেই, নতুন কিছু বানাতে পারলে বল।
ওই একই ডায়লগ কতদিন ধরে দিবি তার ঠিক নেই, কবি কবি ভাব ছন্দের অভাব। চল এদিকে দেখ, এইবার যদি তোকে আমি বলি ইথার গ্রুপের মধ্যে মিনিমাম কটা কার্বন তুই দিবি, ইথার গ্রুপের সিম্পলেস্ট কে হবে, তুই বলবি ইথার মানে অক্সিজেন, দুদিকে দুটো বন্ড, এসে বসবে কোনো এক হাইড্রোকার্বন মূলক। সিম্পলেস্ট 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 কে আছে, মিথাইল আছে, মিথাইল আছে, মিথাইল আছে। তার মানে CH3OCH3, দিস ইথার ইজ দ্য সিম্পলেস্ট ইথার। এটার নাম কি, দুদিকে দুটো মিথাইল, মধ্যিখানে ইথার, ওই জন্য নাম দিই আমরা ডাইমিথাইল ইথার। যখন তোরা একটু পরে IUPAC নেমিং শিখবি, হয়তো আজকে শিখবি না, নেক্সট দিন শিখবি, তখন দেখাবো এটাকে মিথক্সিমিথেন বলা হয়ে থাকে IUPAC নেমিং এ। সেটাও তোকে আমি রিজন বলে দিতে পারি। কি রিজন বলতে পারি দেখবি, তুই রিজন শুনলে পাগলা হয়ে যাবি। আজকে বল মিথেনের স্ট্রাকচারটা কি। মিথেনের স্ট্রাকচারটা হচ্ছে এইটা, কার্বনের সঙ্গে 4টে হাইড্রোজেন। বল হ্যাঁ। যদি তুই দেখিস একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে আমি তার পরিবর্তে একটা মিথক্সি গ্রুপ নিয়ে এসেছি, মানে অক্সিজেনের সঙ্গে মিথাইল, তখনই তো এটা হয়ে গেছে একটা ইথার। ছিল কি অ্যাকচুয়ালি মিথেন, মিথেনের হাইড্রোজেন রিপ্লেস করে কাকে নিয়ে এসেছি, মিথক্সি গ্রুপ নিয়ে এসেছি। তাহলে আমি কি লিখবো না, মিথক্সি মিথেন। This is the IUPAC name of that compound. Here is the chemistry. স্কুল লেভেলে অনেকে কেমিস্ট্রিটাকে হিস্ট্রির মতো করে পড়ে, আর তাদের কাছে এই পরবর্তীকালে কেমিস্ট্রিটা মিস্ট্রি হয়ে যায়, বাকিদের কাছে কিন্তু পুরোটাই ঠিকঠাক থাকে। এই যে এখন গুগল মিটে বলছিস সে বলিস না, এখন আমি পরে একটুখানি দেখি এটা পুরোটা করি তারপরে শুনবো। এবার খেয়াল করবে, নেক্সট যদি তোকে বলি কিটোনের ক্ষেত্রে সব থেকে সিম্পলেস্টটা কি হবে, বল কিটোন কিরকম দেখতে, তুই বলবি সি ডাবল বন্ড, মধ্যিখানে মহারাজ, দুই দিকে দুই কলা গাছ। কে কে কলা গাছ হিসেবে বসবে, কোনো হাইড্রোজেন বসবে না, সিম্পলেস্ট করতে গেলে দুটো মিথাইল বসিয়ে দাও। মনে রাখ, এটা এমন একটা স্ট্রাকচার, এটা এমন একটা কার্যকরী মূলক যেটা সব থেকে সিম্পলেস্ট ভার্সনটাতে 3টে কার্বন থাকে। এইটা হচ্ছে দ্য সিম্পলেস্ট কিটোন, এর নাম হচ্ছে অ্যাসিটোন। নামটা খেয়াল রাখবি, কম্পাউন্ডটা ক্লাস 12 এ অনেক সাহায্য করবে। নামটা মনে রাখবি, নাম অ্যাসিটোন है इसका, ঠিক আছে। আচ্ছা, এই যে অ্যাসিটোন রয়েছে, আমি যদি তোকে এখন জিজ্ঞাসা করে বসি যে এই অ্যাসিটোনের মধ্যে এই যে গ্রুপটা রয়েছে, সেই গ্রুপটার সঙ্গে আমি কি এখানে এই জায়গাটাতে যদি CH3 এর পরিবর্তে CH2CH3 যুক্ত করে দিই, এটাও কি একটা কিটোন থাকবে? তুই বলবি অবশ্যই থাকবে। যেখানেই সি ডাবল বন্ড আছে, যেখানেই দুদিকে দুটো হাইড্রোকার্বন মূলক আছে, সেটাই একটা কিটোন। নো ম্যাটার হোয়াট, এই সি ডাবল বন্ড মধ্যিখানে থাক কি সি ডাবল বন্ড এদিকে থাক ওদিকে থাক, ডাজন্ট ম্যাটার, সি ডাবল বন্ড কোনো একটা মিডল পজিশনে থাকলেই হবে, যে কোনো ইন্টারনাল পজিশনে সি ডাবল বন্ড থাকলেই হবে। মাথায় রাখ, এখানে একটা গভীর কথা আমি বলতে চলেছি, এই গভীর কথাটাকে খুব গভীরভাবে শুনবি। অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে একটাই পার্থক্য, একটাই পার্থক্য, অ্যালডিহাইড অলওয়েজ কর্নারে বসে, কিটোন অলওয়েজ মিডিলে বসে, মানে ইন্টারনাল পজিশনে বসে। বল কিভাবে? ধর আমি তোকে বললাম 4টে কার্বন আছে, 4টে কার্বন যুক্ত তোকে দেখ একটা কিটোন করতে বললাম, তুই ধর এখন আবেগের বসে কিটোন করতে গিয়ে এই মধ্যিখানের দুটো কার্বনে ডাবল বন্ড যুক্ত না করে এই সাইডের কোনো একটা কার্বনে করে দিলি। তুমি বলবে আমি হচ্ছি একজন অর্গানিক শেখা পণ্ডিত ব্যক্তি, আমি অর্গানিক পড়েছি একদিন, তুই আমায় শেখাবি, তুই এখানে বসা, এটাও কিটোন। আরে হনুমান, তুই যখন এখানে ভ্যালেন্সি স্যাটিসফাই করাতে যাবি তখন তো এখানে তোকে হাইড্রোজেন বসাতে হবে, যখনই হাইড্রোজেন বসাবি এটা তো একটা অ্যালডিহাইডে কনভার্ট হয়ে গেল রে। তার মানে আমাকে যদি কিটোন করতে হয়, কিটোন অলওয়েজ অলওয়েজ এবং অলওয়েজ ইন্টারনাল পজিশনে করতে হয়। ইন্টারনাল পজিশন ছাড়া মানে হয় এটায় নয় এটায়,
কিটোন পসিবল নয়। ইন্টারনাল পজিশনেই একমাত্র কিটোন পসিবল, আদারওয়াইজ আর হবে না। বাকি তুই এখানে 3টে হাইড্রোজেন বসা, এখানে 2টো বসা, এখানে 3টে বসা। বল অ্যালডিহাইডে কি হবে? অ্যালডিহাইডে কি হবে? সি 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 সি। তুই চাইলেও, কি বললাম কান খোল, তুই চাইলেও কোনো অ্যালডিহাইড এখানে করতে পারবি না। তোকে অ্যালডিহাইড হয় এই কার্বনে, না হলে এই কার্বনে করতে হবে। অ্যালডিহাইড মাত্রেই প্রান্তীয় কার্বন, আর কিটোন মাত্রেই ইন্টারনাল কার্বন। খেয়াল রাখতে হবে অ্যালডিহাইড আর কিটোন কিন্তু দুই ভাই, দুজনে একে অপরের ফাংশনাল আইসোমেরিজম শো করতে পারে। সব শেখাবো আস্তে আস্তে, মনে আসছে নিশ্চয়ই প্রত্যেকের। এবার খেয়াল কর, ধর তুই বললি দাদা তুমি বহুত বাজে লোক আছো। কেন? এই তো অ্যালডিহাইড, হ্যাঁ তোমার চোখে মনে হয় নেবা হয়েছে। ভাই তুই একটু ভ্যালেন্সিটা কাউন্ট কর, তুই সি ডাবল বন্ড ও এইচ করে দিয়েছিস, কিন্তু 1 2 3 4 5 খানা ভ্যালেন্সি তুই করে ফেলেছিস। সেই জন্য আমি তোকে যেটা বলেছি চোখ কান বন্ধ করে শুনবি, কিটোন মাত্রেই ইন্টারনাল পজিশন প্রচুর কাজে লাগবে এই ক্লাসটা। অ্যালডিহাইড মাত্রেই কর্নার বা সেন্টার, কর্নার বা সাইড পজিশনস বলো যেগুলো আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক সেম টাইপের বিষয় আমি তোকে আরেকটা শেখাতে চলেছি, সেটা হচ্ছে অ্যালকোহল আর ইথারের ক্ষেত্রে। বুঝতেই পারছিস এরা দুজন পরস্পরের আইসোমার। তুই চিন্তা করে দেখ, আমি যদি তোকে বলি, তোকে আমি একটা স্ট্রাকচার দিচ্ছি C2H6O, তোকে যখন ক্লাস 12-এ, বাদ দে 12-এর কথা, 11-এর হাইড্রোকার্বন পড়াবো, 11-এর হাইড্রোকার্বনে একটা প্যাসেজ দিয়ে দেবে তোকে, দিয়ে বলবে A B C D কে শনাক্ত করো। শনাক্তকরণে তুই দেখতে পাবি তোকে ইন্টারনালি বা ইনিশিয়ালি এরকম একটা সংকেত দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এই সংকেত বিশিষ্ট দুটো আইসোমার আছে। এবার তুই এই সংকেতটা দেখে আইসোমার গুলোকে চিনবি কি করে? চেনার তোকে উপায় শেখাচ্ছি। আমি তোকে দুটো জিনিস দিয়ে শেখাবো, একটা এইটা আর একটা এইটা। খুব মন দিয়ে শুনবে আমার কথা। এবার যেটা বলবো সেটার পরে আমি একটুখানি জিজ্ঞাসা করবো কারোর কোথাও সমস্যা আছে কিনা। কি শেখাচ্ছি দেখ, অক্সিজেনটাকে বাদ দে, বাদের খাতায় রাখ, নিয়ে শুধুমাত্র হাইড্রোকার্বন পার্টটাকে দেখ। এই হাইড্রোকার্বন পার্টটার স্ট্রাকচারটাকে অ্যানালিসিস কর। দেখবি সি এর তলায় এন আছে, তো এইচ এর তলায় 2 এর ডবল 4 হয়, তার থেকে 2 বাড়িয়ে দিলে 6 হয়, মানে ডবল করে 2 বাড়িয়ে দিতে হয়। তার মানে CN থাকলে এখানে 2n + 2 আছে। তার মানে এই যে মধ্যিখানের যে স্ট্রাকচারটা রয়েছে হাইড্রোকার্বনের, এটা একটা অ্যালকেনের মতো আছে। যদি 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 বাংলা সিরিয়াল ধুমতানা না না ধুমতানা না না, যদি অক্সিজেন বাদ দিয়ে হাইড্রোকার্বন টুকুর স্ট্রাকচার অ্যালকেনের মতো হয়, তাহলে কেউ আটকাতে পারবে না। এখান থেকে দুটোই পসিবল, একটা অ্যালকোহল আর একটা ইথার, কেউ আটকাতে পারবে না। তুই বলবি কিভাবে? না যখন 12-এ উঠবি, যখন হাইড্রোকার্বন পড়বি, তখন এগুলোর মহত্ব বুঝতে পারবি। আজকের ক্লাসটাকে সব সময় রেখে দিবি নিজের সাথে, মাথায় রাখ। এটাকে কিরকম করে লিখবো? C2H6O, বল দুটো কার্বন, অ্যালকোহল করব কি করে? CH3CH2OH, দুটো কার্বন যুক্ত অ্যালকোহল। বল আমাকে একটা কথা, গন্ত কার্বন দুটো, 3 2 এ 5 আর 1 এ 6টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। আরে এলো রে, এলো রে। আমি কিন্তু হাইড্রোজেন গুনে গুনে বসাইনি, আমি বসানোর পরে গুনেছি। বল দুটো কার্বন যুক্ত ইথার, CH3O CH3। আরে গুণ রে, দুটো কার্বন, 3 3 6টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। আরে কি করছিস রে? হচ্ছে তো রে। এবার নেক্সট এক্সাম্পল, যদি কখনো দেখিস অক্সিজেন বাদ দিয়ে পড়ে থাকা পার্টটা একটা অ্যালকিনের মতো দেখতে, কার মতো? অ্যালকিনের মতো দেখতে, তাহলে সেখান থেকে দুজনই পসিবল। ইদার এটা একটা অ্যালডিহাইড হতে পারে, অথবা এটা একটা কিটোন হতে পারে।
বল অ্যালডিহাইড আর কিটোন কিভাবে করব আমার জানার দরকার নেই। আমি কটা কার্বন আছে? 3টে। তো অ্যালডিহাইড কর না। CH3, মিডল একটা CH2, তারপরে CHO, গল্প শেষ। CHO সবসময় ধারে হয় শিখিয়েছি। এর কোনো পজিশনাল আইসোমার হয় না, এটা কোনোদিন মাঝখানে বসতে পারে না, এটা সবসময় ধারে বসে। তাহলে 1 2 3টে কার্বন, 3 2 এ 5 আর 1 এ 6টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। আরে মিলল তো রে। কিটোনে কি হবে? 3টে কার্বন যুক্ত কিটোন। আরে একটু আগে তো শিখলাম, এটাই তো মনে দেখ, 3টে কার্বন, 6টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। আরে কাঁপবে তোরে, কাঁপবে। বল অর্গানিক হচ্ছে, বল হচ্ছে। কনফার্ম কর প্রত্যেকে, কনফার্ম কর প্রত্যেকে। আরে এইভাবেই অর্গানিক শিখবি তোরা, দেখতে থাক, বলে ফেল একদম। চলো চলো চলো। অঙ্কিত, হ্যাঁ বলো। দাদা ওই মিথক্সি মিথেন যেটা দেখালে ওটা একবার বোঝাবে? মিথক্সি মিথেন বলছে আমাদের অঙ্কিত বাবু। মিথক্সি মিথেন একটু ফেরত যাই। মিথক্সি মিথেন, মিথক্সি মিথেন কোথায় গেল? আর আমি তোকে দেখিয়ে দিচ্ছি। ধর মিথেন আছে, মিথেন মানে কি বল? হাইড্রোজেন, 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 এটাই মিথেন। যখন তোকে আমি বলছি মিথক্সি মিথেন, মিথক্সি গ্রুপ হচ্ছে এই গ্রুপটা, এইটাকে আমরা মিথক্সি গ্রুপ বলি। মানে মিথাইলের সঙ্গে অক্সিজেন, নাম হয়ে যায় তার মিথক্সি। হাইড্রোজেনটাকে রিপ্লেস করে দেয় এই মিথক্সি গ্রুপ। যখনই মিথক্সি বসে গেল, বল মিথক্সি বসার আগে এটা কি ছিল? মিথেন ছিল। মিথেনের হাইড্রোজেনকে সরিয়ে OCH3 বসেছে, এই জন্য এর নাম মিথক্সি। অ্যাকচুয়াল স্ট্রাকচারটা কি ছিল? মিথেন। বুঝলা? তাহলে মিথক্সি কি একটা ফাংশনাল গ্রুপ? মিথক্সি একটা ফাংশনাল গ্রুপ নয়, মিথক্সি একটা গ্রুপ বলতে পারি, সেটাকে ফাংশনাল গ্রুপ টু বি ভেরি অনেস্ট বলা চলে না। এটা একটা ইথার ফাংশনাল গ্রুপের মধ্যে পড়ে যায়, কিন্তু ইথারের সঙ্গে CH3টাকে যখন একসাথে অ্যাড করে বলা হয় তখন এই পুরোটাকে মিথক্সি গ্রুপ বলা হয়ে থাকে। ব্যাপারটা বুঝতে পেরেছো? ঠিক তেমন ভাবে তোর আমি একটু ডাউটটা সলভ করে দিই। এবার একবার CH3 মানে C3H6O তে যাও। হ্যাঁ, এবার আমি তোকে আরেকটা জিনিস একটুখানি দেখিয়ে দিই। ধর আমি তোকে বললাম এই ধরনের আছে কিছু O(C2H5), আমাকে একটা কথা বল, এই C2H5টা কি গ্রুপ? এটা হচ্ছে ইথাইল গ্রুপ। ইথাইল গ্রুপের সঙ্গে যখন অক্সিজেন যুক্ত তখন এটাকে বলা হয় ইথক্সি। এটাকে আর মিথক্সি বলা হবে না, এটাকে বলা হবে ইথক্সি। তুই বাংলাতে লিখলে বাংলায় লেখ ইথক্সি। আর এটা অ্যাকচুয়ালি কি ছিল? একটা মিথেন ছিল, তাহলে ইথক্সি মিথেন। ব্যাপারটা বুঝতে পারছো কিরকম করে করছি? আর কোন পেজ বলছিস? আর দাদা যেটা সিম্পলেস্ট কিটোন আছে, হ্যাঁ, সিম্পলেস্ট কিটোনটা তো C3 বন্ড C, তার মাথায় মানে ডবল বন্ড O, একটা বন্ড CH3। এটাকে যখন আমরা লিখলাম ওখানে C3H6O অ্যালকেন, ওখানে দুটো পার্ট করা যায়, একটা অ্যালডিহাইড আর একটা কিটোন। ঠিক আছে, এবার এখানের মধ্যে কিটোন যেটা আছে সেটা তুমি দেখালে CH3 বন্ড C, তার মাথায় ডবল বন্ড O, আবার ডান দিকে সিঙ্গেল বন্ড CH3। এটাকে এরকম লেখা যায় CH3CO CH3। মানে তুই এটা বলতে চাইছিস CH3 CO CH3? হ্যাঁ, আরে নিঃসন্দেহে লেখা যায় ভাই, C ডাবল বন্ড ওকে এরকম করে CO লিখে দেওয়া যায়। বুঝলি? চলো চলো, এই যে স্ট্রাকচারস গুলো আছে না, এই যে জিনিসগুলো আছে, যে CH3O C2H5, এগুলো তোদেরকে সব করাবো। এগুলোকে না দুই দিক থেকেই নামকরণ করা যায়। তুই ইথক্সিও বলতে পারিস, তুই এদিক থেকে আবার মিথক্সিও বলতে পারিস। তোকে তখন এই দিক থেকে মিথক্সি বলে এটাকে ইথেন বলতে হবে। সব তোকে শেখাবো আস্তে আস্তে, কোনো চাপ নিস না, তোকে সবে বেসিক অর্গানিক শেখাচ্ছি ভাই। কোথায় যাস তুই দেখ না,
কোথায় যাবি তুই দেখ, আইইউপিএসসি নেমিং যখন করাবো না তুই তখন দেখতে পাবি কোথায় নিয়ে যাবো। চল, এইসব করে দিয়েছি। আচ্ছা, আর মোটামুটি কোন কোন নলেজ দিতে হবে এখন? আর মোটামুটি নলেজ 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 হ্যাঁ, একটু আইসোমেরিজমের নলেজ দিয়ে দিই। মোটামুটি আইসোমেরিজমের নলেজ দিয়ে দিয়েছি, এখন অতটা লাগবে না। চল একটুখানি তোকে অর্গানিক কম্পাউন্ডস দের নলেজ দিই। অর্গানিক কম্পাউন্ডস কেমনি কেমনি হতে পারে তার একটু নলেজ দিই, খুব ভালো করে মন দিয়ে শুনবি। আমাদের এই যে টোটাল অর্গানিক কম্পাউন্ডস গুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটাকে আমরা সবসময় বলে থাকি অ্যালিফ্যাটিক কম্পাউন্ডস, আরেকটাকে আমরা বলতে থাকি, তোকে যদি আমি মেজর সেন্সে তোকে আমি এখনো কিন্তু অর্গানিক কম্পাউন্ডস এর সেরকম শ্রেণীবিন্যাস করাচ্ছি না, তোকে যদি শ্রেণীবিন্যাসটা বলতে চাই সেটা অনেক বড় শ্রেণীবিন্যাস, বলে দেবো শ্রেণীবিন্যাস এখনই। আমি ভেবেছিলাম নেক্সট ক্লাসে শ্রেণীবিন্যাসটা শেখাবো, যে পরপর 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 কেমন করে অর্গানিক কম্পাউন্ডস হতে পারে, এবং সেই পুরো পার্টটা আমাকে একটুখানি কম্পাউন্ডটা মানে কনফার্ম করতো, তোরা কি এখনই শিখতে চাস পুরো অর্গানিক কম্পাউন্ডস এর শ্রেণীবিন্যাস? আমাকে একটুখানি কনফার্ম করো তো প্রত্যেকে। প্রত্যেকে একটুখানি বল, এখনই কি শিখিয়ে দেবো পুরো অর্গানিক কম্পাউন্ডস দের শ্রেণীবিন্যাসের পুরো গল্প? নেক্সট করাবো, নেক্সট ক্লাসে শেখাবো। আচ্ছা তাহলে একটু হালকা করে শেখাই, হালকা করে জাস্ট একটুখানি বলে রাখি, তাহলে বেশি কিছু বলবো না। অর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে জাস্ট কিছুটা তোকে বলে রাখি, জাস্ট কিছুটা। অর্গানিক কম্পাউন্ডস গুলোকে মূলত আমি একদম একটু বাইরে থেকে শেখাচ্ছি, ডিরেক্ট অ্যালিফ্যাটিকে যাচ্ছি না, ডিরেক্ট অ্যালিফ্যাটিকে না গিয়ে একদম গোড়া থেকে শেখাচ্ছি। প্রথমে একটাকে লেখা যায় মুক্ত শৃঙ্খল, একটাকে লেখা যায় বদ্ধ শৃঙ্খল। আমি যদি একদম বেসিক ভাবে তোকে বলি, আমি নেক্সট দিন এই ছকটা পুরো রেডি করবো, পুরো ছক তোকে দেখাবো ধরে ধরে। এই মুক্ত শৃঙ্খলটাকে না দুটো প্রকারে ভাগ করা যায়, একটাকে বলা হয় সরল মুক্ত শৃঙ্খল, একটাকে বলা হয় শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল। এই যে সরল মুক্ত শৃঙ্খল আর শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল, এই বিষয়টা অ্যাকচুয়ালি কি? মুক্ত শৃঙ্খল মানেটাই বাকি। আজকে ধর তোকে আমি অর্গানিক কেমিস্ট্রি শেখানোর সময় যে শুরু থেকে বলে আসছি CH3 CH2 CH2 CH3, এই যে স্ট্রাকচারস গুলো তোকে আমি দেখিয়ে আসছি, যেগুলো তুই স্ট্রেট চেনের মতো করে লিখছিস, যেগুলো তুই কার্বন 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 চেন করে করে লিখছিস, এইগুলোকেই আমরা বলে থাকি ওপেন চেন কম্পাউন্ডস। কি বললাম? ওপেন চেন কম্পাউন্ডস, বা বাংলাতে বলে থাকি মুক্ত শৃঙ্খল কম্পাউন্ডস। এই যে মুক্ত শৃঙ্খল আছে, এই মুক্ত শৃঙ্খলেরই কথা আমি তোকে এখানে বলেছি। দাদা সরল মানেটা কি আর শাখাযুক্ত মানেটাই বা কি? আমি তোকে বলছি শোন, সরল মানেটা হচ্ছে সিম্পল, সিম্পল মুক্ত শৃঙ্খল, সিম্পল চেন কম্পাউন্ডস, আর এটাকে বলা হয় ব্রাঞ্চ চেন কম্পাউন্ডস। এই ব্রাঞ্চটা সিম্পলের মধ্যে তফাৎটা কোথায়? আমি ধর তোকে এক এক করে দেখাচ্ছি, শেখানোর অনেক কিছু আছে, কতটা প্রথম দিন শেখানো যায় এটাই দেখতে হবে, কারণ বেশি কিছু বললে ঘেটে যেতে পারে প্রথম দিনটা। মানে আমি একদম বেসিক তোদেরকে রেডি করিয়ে দিয়েছি, ধরে দিয়ে দিয়েছি একবারে, যা শিখিয়ে দিয়েছি না তোর অর্গানিক কেঁপে যাবে এবার। তুই এই পরের দিন থেকে যখন অর্গানিকটা শিখবি, বল এটার নাম কি, কটা কার্বন আছে? 5টা। এটা একটা অ্যালকেন, তো অ্যালকেনের নামের শেষে কি বসাতে হয়? এন বসাতে হয়। 5টা থাকলে পেন্ট, পেন্ট যুক্ত এন, পেন্টেন করতে হয়। তোরা তো প্রত্যেকে শিখেছিস এগুলো ছোটবেলায়। তাহলে এই যে পেন্টেন রয়েছে, এইটা কি? এটা নর্মাল পেন্টেন, তো একদম নর্মাল শৃঙ্খল, তো এই জন্য আমরা এটাকে লিখি এন পেন্টেন। এটা তো প্রত্যেকে বুঝতে পারছি যে এটা অ্যালকেন রয়েছে, কারণ অ্যালকেন থাকলেই তো কর্নার গুলোতে CH3 আর ইন্টারনালি CH2 বসে। ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে তো এটা বসতে পারে না। তার মানে অ্যালকেন আছে, অ্যালকেন থাকলো মানে লাস্টে এন যুক্ত করতে হয়। কার সাথে? এন, পেন্টের সঙ্গে এন, হয়ে গেল পেন্টেন, গল্প শেষ। যেহেতু পুরোপুরি ভাবে নর্মাল আছে সেই কারণে নর্মাল লিখলাম। এবার আমি তোকে দেখাচ্ছি, এইটা গেল হচ্ছে তোর সরল মুক্ত শৃঙ্খল। এবার তোকে যেটা দেখাবো সেটা হচ্ছে শাখাযুক্ত বা ব্রাঞ্চ মুক্ত শৃঙ্খল।
कैसे देखो 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 আমি একটা CH2 কে হালকা করে নিচে নামাচ্ছি, দেখ তো একটুখানি, CH3 CH2 CH CH3 CH3। তুই বললি দাদা এটা কি হলো, कैसे हुआ, ये कैसा अनर्थ हो गया, कैसे हो गया ये? আমি তোকে দেখাচ্ছি, কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই। বল প্রথমেরটা কিরকম ছিল, এই ছিল, কোনো চাপ নিবি না ভাই, তোকে যা শেখাবো তুই শুধু শিখতে থাক। প্রথমেরটা এরকম ছিল, তুই অস্বীকার করতে পারবি না, এটাই হচ্ছে তোর এন পেন্টেন। দ্বিতীয়টা করার সময় আমি যেটা করলাম সেটা একটুখানি খেয়াল কর। করলাম আমি এরকম, এটা CH3 তো CH3 লিখলাম, এটা CH2 তো CH2 লিখলাম। এখানটায় আমি মেন খেলাটা খেলেছি, কি খেলা, আমি এখানটাতে এই যে CH2টা এই জায়গাটাতে রয়েছে, এই CH2টাকে এখান থেকে সরিয়ে এই কার্বনটার মধ্যে কি কানেক্ট করে দিলাম, মানে আমি মধ্যিখান থেকে একটা CH2 কে টেনে এনে এর নিচে যুক্ত করলাম। তাহলে যুক্ত করার সঙ্গে সঙ্গে কি হলো বল, ওপরে একটা হাইড্রোজেন যেমন ছিল রয়েছে, নিচে একটা হাইড্রোজেনের সঙ্গে CH2 অ্যাটাচ হয়ে CH3 হয়ে গেল, আর পাশে একটা CH3 যেরকম পড়ে থাকলো। এতে কি হলো, এতে কিন্তু ইন্টারনালি কোন স্ট্রাকচারের মেন যে নামটা সেটার একটু হয়তো বদল হলো, কিন্তু যে গঠন সংকেতটা সেটা সেম থাকলো। দেখ তো কার্বন কটা বল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে কার্বন যদি পাঁচটা হয় আমি কি লিখতে পারি, C5 লিখতে পারি। হাইড্রোজেন তিনটে, দুটো পাঁচটা, দুটো সাতটা, দুটো নটা, নটা তিনটে 12টা, তার মানে H12 লিখতে পারি। নিচে দেখতো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, মানে 5টা কার্বন আছে। হাইড্রোজেন দেখতো 3 2 5, 5 আর 1 6, 6 আর 3 9 আর 3 12, 12টাই লেখা যায়। তার মানে আমি তোকে বলতে পারি আমি জাস্ট এইটাকেই এখানে লিখেছি। কিভাবে লিখেছি না, একটা জাস্ট CH2টাকে নিচে এনে দিয়েছি কোনো একটা কার্বনে, যখনই তাকে আমি নিচে এনে দিয়েছি এই কার্বনটার সঙ্গে আমাকে চারটে বন্ড করতে হবে, তো একটা বন্ড কার্বনের সঙ্গে তো বাকি 3টে বন্ড হাইড্রোজেনের সঙ্গে। কি করে মেলালাম, নিচে একটা হাইড্রোজেন তো ছিল, সেখানে যদি CH2টা জুড়ে তাহলে CH3 হয়ে যাবে, গল্প শেষ, ফিনিশ। এই যেখানে একখানা ব্রাঞ্চিং হলো, যেখানে একটা ব্রাঞ্চ তৈরি হলো, সেটাকে আমরা বলে থাকি আইসো কম্পাউন্ড। এটাকে আমরা বলবো আইসো পেন্টেন। কেন পেন্টেন, কারণ 5টা কার্বন আছে কিন্তু একটা ব্রাঞ্চিং আছে বলে আমরা লিখবো আইসো। এটাকে কি লিখেছিলাম, এন পেন্টেন। যেখানে ব্রাঞ্চিং একটার পরিবর্তে দুটো হবে, এখানে তো একটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছিস। এবার আমি আরো একটা ব্রাঞ্চ করব, কিভাবে না, এই যে CH2টা পাশে রয়েছে সেইটাকে তুলে দেবো এই হাইড্রোজেনটার সঙ্গে যুক্ত করে। যখনই তুলে দেবো CH3, মধ্যিখানে একটা কার্বন, এই কার্বনটা লিখলাম এখানে। এই যে কার্বনটা আছে সেটাই কিন্তু এই কার্বনটা। ব্রাঞ্চিংটা কিভাবে হবে, CH2টা উঠে যাবে, যেই মাত্র উঠবে এটা উপরে CH3 হয়ে গেল, নিচেও দেখ CH3 হয়ে গেল, পাশেও দেখ CH3 হয়ে গেল। এই যে কম্পাউন্ডটা তুই দেখতে পাচ্ছিস এইটার নাম হচ্ছে নিওপেন্টেন। যেখানে দুখানা ব্রাঞ্চিং থাকে, উপরে একটা ব্রাঞ্চিং নিচে একটা ব্রাঞ্চিং, সেটাকে আমরা নিও বলে থাকি, নিও। ঠিক আছে, কমপ্লিট। এইটা হয়ে গেল শাখা বিশিষ্ট মুক্ত শৃঙ্খল। আমাকে বলো বিষয়টা ক্লিয়ার আছে? একদম 2 মিথাইল বিউটেন, ভেরি গুড ভাই, সব এগুলো শেখাবো পরের দিন। মিথাইল বানানটা ঠিক করবি সুপ্রিয়, ঠিক আছে ঠিক আছে, ক্লিয়ার আছে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে, একদম একদম ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে ওকে ওকে, চলো এইবার যেটা দেখাবো, এগুলো হয়ে গেল মোটামুটি। এই অর্গানিক কম্পাউন্ডস গুলোর ব্যাপারে তোকে হালকা 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 করে শিখিয়ে দিলাম। আমি এইটাকে না অনেক বড় করে শেখাবো, অনেক বড় মানে অনেক বড় করে শেখাবো, বাট তোকে আজকেই সেই সব ধারণাগুলো দেবো না, তোকে হালকা হালকা করে সেগুলো শেখাবো, কোনো চাপ নিবি না, আমি সব একবারে তোকে শেখাবো না। এইবার আমি তোকে আরেকটা জিনিস শেখাই। হ্যাঁ, আরেকটা জিনিস কি, ধর আমি তোকে বললাম CH3 CH2 CH double bond CH2,
এই ধরনের ধর একটা কম্পাউন্ড আছে, তুই আমাকে এক্ষুনি বলতে বাধ্য করবি যে এই যে কম্পাউন্ডটাকে তুমি লিখেছো, যেখানে তুমি ভ্যালেন্সি স্যাটিসফাই করানোর জন্য এই কার্বনটার সঙ্গে এই কার্বনটার যখন দু এক সিঙ্গেল বন্ড করেছো, মধ্যখানেরটা দুটো হাইড্রোজেন, এই পাশেরটায় তিনটে হাইড্রোজেন বসিয়ে দিয়েছো, এখানে দেখো তুমি দেখতে পাচ্ছ এই কার্বনটার সঙ্গে এই একটা বন্ড, এই দুটো বন্ড, তাহলে হয়ে গেল তিনটেতে একটাই হাইড্রোজেন বসবে। এখানে দেখতে পাচ্ছ কার্বনের সঙ্গে দুটো বন্ড, তো দুটো হাইড্রোজেন বসবে। তুমি এটা সব ঠিক করেছো। তোমাকে যদি আমি বলি এই যে তুমি একটা সরল স্ট্রাকচার লিখেছো, এটাকে একটা রিং এর মাধ্যমে তুই বলি রিং এর মাধ্যমে মানে আমি বলছি কটা কার্বন আছে, একটা দুটো তিনটে চারটে কার্বন আছে। আমি জাস্ট লিখছি আবেগের বশে, খেলতে খেলতে, জাস্ট ভাবতে ভাবতে লিখে দিলাম একটু। তুই একটুখানি যদি খেয়াল করিস তো ভালো হয়। মানে আমি কিন্তু মানে জাস্ট আবেগের বশেই লিখে ফেলেছি। তুই দেখ তো ওপরের কম্পাউন্ডটা নিচের কম্পাউন্ডটা সেম হলো কিনা। তুই বলবি কি করে সেম হতে পারে? ওপরের কম্পাউন্ডটা কোথায় একটা অ্যালকিন আর এটা কোথায় একটা বক্স, দুটো সেম। দেখ গুনে বল কটা কার্বন, চারটে কার্বন। বল এখানে কটা কার্বন, একটা দুটো তিনটে চারটে কার্বন। বল তো উপরে কটা হাইড্রোজেন, তিনটে দুটো পাঁচটা একে ছটা দুই আটটা। বল এখানে কটা হাইড্রোজেন, দুটো দুটো চারটে দুটো ছটা দুটো আটটা। তার মানে তুই কি বুঝলি, এটাকেও লেখা যায় C4H8 হিসেবে, এটাকেও লেখা যায় C4H8 হিসেবে। কেন এমনটা হলো? এইটাকে বলা হয় ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট, ডিবিই কনসেপ্ট। মানে মানে একটা ডাবল বন্ডের ইকুইভ্যালেন্ট হচ্ছে একটা রিং, মানে একটা রিং হচ্ছে একটা ডাবল বন্ডের সমান। একটা রিং করে দেওয়া যা ডাবল বন্ড লেখা তাই। তুই বলবি তাহলে কম্পাউন্ড গুলোর কি প্রপার্টি সেম? একবারে নয়, প্রপার্টি সেম না, টাইপ অফ আইসোমেরিজম তুই বলতে পারিস। রিং আর নর্মাল চেন আইসোমেরিজম, বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল আইসোমেরিজম, তোরা পড়বি, সব পড়বি, চাপ নিস না। আমি তোকে জাস্ট একটা করে জাস্ট স্ট্রাকচারের ধারণা দিয়ে রাখছি, আর কিচ্ছু না। হয়েছে? কমপ্লিট। আর কি তোর লাগবে? আর তোর লাগবে কয়েকটা ছোট্ট ছোট্ট কনসেপ্ট। এই ধর আমি তোকে যে জিনিসটা দিচ্ছি সেই কনসেপ্টটা আরো একটু ভয়ঙ্কর কনসেপ্ট, আরো একটু মারাত্মক কনসেপ্ট। কি কনসেপ্ট শিখে রাখ। এই কনসেপ্টটাকে বলা হয় কনসেপ্ট অফ অ্যারোমেটিসিটি। আমি জানি না এটাকে আমি আগে তোদেরকে বলেছিলাম কিনা। কনসেপ্ট অফ অ্যারোমেটিসিটি আমি নিশ্চয়ই কোথাও না কোথাও বলেছি, যদি তোদেরকে না বলে থাকি তো কোথাও তো বলেছি। এই যে রিংটা আমি তোকে দেখিয়েছি, যদিও এই রিংটা সব দিক থেকেই সেম, এই রিংটার নাম যদি আমি তোকে জিজ্ঞাসা করি, কয়েকজন আবেগের বশে বলবে এটা বেনজিন রিং। একদম ভুল কথা। এই রিংটা বেনজিন রিং নয়। যেখানে তুই দেখতে পাবি এমনি কোন একটা রিং থাকে, সেইটাকে বলা হয় সাইক্লো। চারটে কার্বন আছে তো, এবং কোনো ডাবল বন্ড দেখতে পাচ্ছিস না তো, এই জন্য বলা হয় বিউটেন। এই জন্য নাম হয়ে যায় সাইক্লোবিউটেন। এখানে দেখতো, তুই বলবি দাদা এটা তো ডাবল বন্ডের ইকুইভ্যালেন্ট ছিল, তাহলে কেন ডাবল বন্ড থাকবে না? রে ওটা ডাবল বন্ডের সাথে আইসোমার রে ভাই। দুজনের স্ট্রাকচারটা আলাদা কিন্তু ইন্টারনাল গঠনটার ব্যাপারটাও আলাদা, যা সংকেতটা সমান, যা সাধারণ সংকেতটা সমান। তার মানে এদের একটাই গঠন সংকেত কিন্তু ভিন্ন ভিন্ন আণবিক গঠন ও ধর্ম, মানে এরা পরস্পরের আইসোমার। সেই জন্য এইটা নয় যে এখানে ডাবল বন্ড আছে বলে এটা একটা অ্যালকিন হয়ে যাবে, তা নয়। এটা একটা অ্যালকেন, কারণ এখানে কোনো ডাবল বন্ড নেই। সেই জন্য এখানে আমরা বিউটেন লিখলাম, যেহেতু চারটে কার্বন আছে। আর সাইক্লো কেন লিখলাম? কারণ রিং আছে। তার মানে রিং এর ভেতরে বিউটেন, নর্মাল চেন বিউটেন নয়, রিং এর ভেতরে বিউটেন। এই যে লিখেছিলাম মুক্ত শৃঙ্খলের পাশে লিখেছিলাম না বদ্ধ শৃঙ্খল। এই বদ্ধ শৃঙ্খলের তোকে আমি এখন এক্সাম্পল দেখাচ্ছি। এইটা কি হয়ে যাবে? এটাও তো বদ্ধ শৃঙ্খল। আর বদ্ধ শৃঙ্খল হলো মানে আমরা কি লিখবো বল? সাইক্লো কম্পাউন্ড লিখবো। কতগুলো কার্বন আছে বল? 6টা কার্বন আছে, কোনো ডাবল বন্ড নেই, তাহলে লিখবো আমরা হেক্সেন। নাম হয়ে গেল সাইক্লোহেক্সেন, গল্প শেষ। হয়েছে? তোকে যদি আমি এখন বলি এই কম্পাউন্ডটার নাম কি হবে, সেই ছোটবেলাকার জ্যামিতিক ফিগার গুলো, এটা কি হয়ে যাবে বল? সাইক্লো কম্পাউন্ড। দেখেই বোঝা যাচ্ছে কারণ রিং রয়েছে, তাহলে আমি লিখে দিই সাইক্লো। আর স্বাভাবিকভাবে তুই বুঝতে পারছিস 5টা কার্বন আছে, নো ডাবল বন্ড, সেই কারণে পেন্টেন, সাইক্লোপেন্টেন ইজ দ্য কারেক্ট অপশন। গল্প শেষ। তোকে যদি আমি এখন এক্ষুনি জিজ্ঞাসা করি, তুই আমাকে একটুখানি বলে দেখা এইটা কি নাম হয়ে যাবে, তুই বলবি ত্রিভুজ। আরে ত্রিভুজ নয়, কেমিস্ট্রিতে ত্রিভুজকে আমরা বলি সাইক্লোপ্রোপেন।
ম্যাথামেটিক্স এর মানুষদের কাছে এটা ত্রিভুজ হতে পারে, আমাদের কাছে এটা সাইক্লোপ্রোপেন হয়েছে। চলো দাঁড়াও, আশা করতে পারি প্রত্যেকটা জিনিস যেগুলো যেগুলো করানোর চেষ্টা করলাম সেগুলো সব তোর কাছে ক্লিয়ার। নেক্সট আমি যে কনসেপ্টটা তোকে শেখাবো, দ্য কনসেপ্ট অফ অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি বিষয়টা হালকা করে বলবো। এই ধর একটা বেঞ্জিন রিং আমি এঁকেছি, আমি একটুখানি ঘুরিয়ে দিই রিংটাকে যাতে সবাই একটু রিলেট করতে পারে। বেঞ্জিন রিংটাকে কমপ্লিট করার জন্য আমি এখানে একটা পাই বন্ড, এখানে একটা পাই বন্ড, এখানে একটা পাই বন্ড দিয়ে দিই, হয়ে গেল তিনখানা পাই বন্ড দেওয়া। আমি এই স্ট্রাকচারটা কি সাইডে আঁকছি, কার্বন 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 কার্বন, হয়ে গেল কমপ্লিট। এখানটা একটা ডাবল, এখানে একটা ডাবল, এখানে একটা ডাবল, হয়ে গেল কমপ্লিট। তুই বল, তুই এখন না জেনেও বলে দিতে পারিস যে প্রত্যেকটা কার্বনে তিনটে করে বন্ড, তার মানে একটা করে ফাঁকা, ফাঁকা মানেই সেখানে বসবে হাইড্রোজেন, গল্প শেষ। তার মানে এই যে স্ট্রাকচারটা তুমি করে দিয়েছো, দিস স্ট্রাকচার ইজ অ্যাকচুয়ালি দ্য স্ট্রাকচার অফ বেনজিন। আমি বললাম একদম এটাই বেনজিনের স্ট্রাকচার। বেনজিনের স্ট্রাকচারটা থেকে আমি কি বুঝতে পারছি বলতো? আমি বুঝতে পারছি বেনজিনের স্ট্রাকচারে প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজড। এই কার্বনটার সঙ্গে একটা ডাবল বন্ড আছে মানে এটাও sp2, এর সঙ্গে ডাবল বন্ড অ্যাটাচ মানে এও 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 sp2, এর সঙ্গেও ডাবল বন্ড অ্যাটাচ মানে এও sp2। মনে রাখ, যদি প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজড হয় তাহলে ওভারঅল স্ট্রাকচারটা একটা প্ল্যানার স্ট্রাকচার হয়, মানে তুই সেটাকে একটা প্লেনের মধ্যে স্থাপিত করে দিতে পারিস। সেই জন্য বেনজিনের মধ্যে আমরা প্রথমেই একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে অল কার্বন sp2 হাইব্রিডাইজড। হলো। এইবার আমি তোকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে, তুই আমাকে বল এর মধ্যে কতগুলো পাই বন্ড আছে। তুই তো এখন জানিস যদি আমরা দেখি কোনো জায়গাতে ডাবল বন্ড আছে তার মানে সেখানে একটা সিগমা রয়েছে, একটা পাই রয়েছে। যদি কোথাও দেখি একটা ট্রিপল বন্ড আছে তার মানে সেখানে একটা সিগমা রয়েছে, দুটো পাই রয়েছে। বল একটা ডাবল বন্ড আছে তার মানে এখানে ওয়ান সিগমা আছে, ওয়ান পাই আছে। ডাবল বন্ড আছে তার মানে ওয়ান সিগমা আছে, ওয়ান পাই আছে। ডাবল বন্ড আছে তার মানে ওয়ান সিগমা আছে, ওয়ান পাই আছে। তাহলে টোটাল কতগুলো পাই বন্ড বল? 3 পাই বন্ডস। একটা বন্ডে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। তাহলে এই বন্ডে দুটো ইলেকট্রন, এই বন্ডে দুটো ইলেকট্রন, এই বন্ডে দুটো ইলেকট্রন। তাহলে মোট কটা পাই ইলেকট্রন বল? 3 into 2 equal to 6 পাই ইলেকট্রনস। কারণ একটা বন্ডের জন্য দুটো ইলেকট্রন, তিনটে বন্ডের জন্য 3 into 2 6টা ইলেকট্রন। বিজ্ঞানী হুকেল বলে একজন ছিলেন, ওই হুকেল প্রথমবার কোন একটা কম্পাউন্ড অ্যারোমেটিক হবে কি অ্যারোমেটিক হবে না তার একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি তুমি কখনো কোনো কম্পাউন্ডে 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রনস দেখতে পাও তাহলে সেই কম্পাউন্ডটাকে তুমি একটা অ্যারোমেটিক কম্পাউন্ড বলতে পারো, এবং সে যখনই অ্যারোমেটিক হবে সে মারাত্মকভাবে স্টেবিলিটি অর্জন করবে। এখানে কি, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, এই n এর ভ্যালুটা কিন্তু 0 থেকে শুরু হয়ে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। মানে আমাদেরকে যদি কোনো একটা কম্পাউন্ডকে অ্যারোমেটিক প্রমাণ করতে হয় তাহলে তার মধ্যে আমাকে প্রথমে পাই ইলেকট্রনস গুলো কাউন্ট করতে হবে, কাউন্ট করে দেখতে হবে সেটা কি 4n+2 হিসাবে সাজানো যাচ্ছে। যেমন ধরো কোনো একটা জায়গার মধ্যে তুমি দেখলে দুখানা পাই ইলেকট্রন আছে, সাপোজ দুখানা পাই ইলেকট্রন আছে, আমি এখানে প্রথমে 0 বসিয়ে দেখবো। 0 বসালে 4 into 0+2 হয়ে গেল দুটো। তাহলে হ্যাঁ দুটো তো মিলছে, তাহলে দুটো পাই ইলেকট্রন থাকলে সেটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড হবে। অবশ্যই হবে, অবশ্যই হবে। আমাদের টোটাল বেনজিনের মধ্যে কতগুলো পাই ইলেকট্রন আছে বল? 6টা পাই ইলেকট্রন আছে। তো 6 কি 4n+2 এর মাধ্যমে আনা যায়? দেখা যাক। n এর ভ্যালু 1 বসিয়ে দাও। 4 into 1 4+2, একদম 6 খানা পাই ইলেকট্রন আনা যায়। যেহেতু 6 খানা পাই ইলেকট্রন আনা যায় 4n+2 এর মধ্যে n এর ভ্যালু 1 বসিয়ে, সেই কারণে বেনজিন একটা অ্যারোমেটিক স্ট্রাকচার। অ্যারোমেটিক স্ট্রাকচার হওয়ার জন্য প্রত্যেকটা কার্বনকে sp2 হতে হয় এবং টোটাল 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রনস থাকতে হয়। এই কনসেপ্টটা ক্লিয়ার আছে? আমাকে একটু বলবে অ্যারোমেটিসিটির কনসেপ্ট, ছোট্ট করে বললাম।
ছোট্ট করে শেখালাম, বেশি বড় করে শেখাইনি। এই অ্যারোমেটিসিটি তোদেরকে পরে শেখাবো। হ্যাঁ, অ্যারোমেটিসিটি হচ্ছে একটা স্টেবিলিটি পাওয়ার ব্যবস্থা। তোকে যখন অ্যারোমেটিসিটি করাবো তুই তখন বুঝতে পারবি। অ্যারোমেটিসিটি হচ্ছে স্ট্রাকচারের স্টেবিলিটি পাওয়ার একটা বিষয়। যখন এই ধর্মগুলো পড়াবো এক এক করে, তখন সেই ধর্মগুলোর ব্যাপারে বলবো। তোকে শুধু আপাতত দেখালাম অ্যারোমেটিসিটি জানতে হয় কিভাবে, কোনো কারোর মধ্যে আছে কি নেই। এটা একটা স্টেবিলাইজেশন প্রসেস, আর কিছু না। আর দাদা ওই সাইকেল ওই সাইক্লোপ্রোপেন ওটার মধ্যে তাহলে সবচেয়ে সিম্পলেস্ট মানে যেটা সেটা সাইক্লোপ্রোপেন হবে। অ্যারোমেটিকের বাংলা বলে অ্যারোমেটিক কিছু হবে না, অ্যারোমেটিককে অ্যারোমেটিকই লেখা হয়। চলো, এবার আমি তোকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, তুই আমাকে একটু বলতো দেখি, এইটা অ্যারোমেটিক তো? এটা এই কম্পাউন্ড অ্যারোমেটিক তো? এই কম্পাউন্ড অ্যারোমেটিক তো? একটু বলতো দেখি, এই কম্পাউন্ড অ্যারোমেটিক তো? অঙ্কিত বলছে হ্যাঁ, সৌনাক বলছে হ্যাঁ, অনামিকা বলছে হ্যাঁ, আমার মনে হয় অনামিকা নয়, আমি শিওর নই। অভিজ্ঞান বলছে না। আচ্ছা, বাকিরা বলবে। সুপ্রিয় বলছে হ্যাঁ, অরিত্র বলছে হ্যাঁ। ওকে, বাকিরা 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 সৌম্যদীপ বলছে না। আচ্ছা ভাই, আর আমি বলি, বাকিরা চেপে আছে একটু। এটা একটা অ্যারোমেটিক স্ট্রাকচার নয়। অ্যারোমেটিক বাদ দিয়ে বাকি দুটো থাকতে পারে, একটা হচ্ছে নন অ্যারোমেটিক, একটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, বাট ওইসব পরে 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 বহু পরে। এবার তোকে বলি কেন এটা অ্যারোমেটিক হলো না। তুই প্রথমেই যেটা দেখেছিস সেটা হচ্ছে এখানে দুটো পাই ইলেকট্রনস আছে, কারণ একটা পাই বন্ড আছে। তো দুটো পাই ইলেকট্রন দ্বারা 4n+2 এর মধ্যে n এর ভ্যালু 0 বসিয়েই তো পাওয়া যায়। তাহলে আমার অসুবিধাটা কোথায়? আরে আরেকটা কন্ডিশন ছিল তো, অল কার্বন sp2 হতে হবে তো। অল কার্বন sp2 না হলে কি করে হয়? এখানে কি এই কার্বনটা sp2 রে? এটা তো sp3। তাহলে এটা অ্যারোমেটিক কি করে হয় রে? গল্প শেষ। আশা করতে পারি হালকা হালকা অ্যারোমেটিসিটি বিষয়টাও ক্লিয়ার আছে। প্রত্যেকটা জিনিস তোদেরকে একটু 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 করে টাচ করে দিলাম, যাতে তোরা প্রত্যেক জিনিসকে ক্লিয়ার করে নিতে পারিস। ঠিক আছে, তোর এখন অর্গানিকের বেস এক পিক লেভেল চলে গেছে। তুই এখন যদি অর্গানিক পড়তে যাস তোর আর কোনো সমস্যা হবে না, কোনো কিছুতে কোনো সমস্যা হবে না। তোকে আমি ইচ্ছা করি আইইউপিএসসি নেমিং এর বেস ক্লিয়ার করাইনি, তার কারণ আইইউপিএসসি নেমিং আমি তোকে শুরু থেকেই শেখাবো। ঠিক আছে, এগুলো আবার পরে শেখাবে তারা অবশ্যই রে। অ্যারোমেটিসিটি হাইড্রোকার্বন চ্যাপ্টারে আছে, বেসিক অর্গানিক অ্যারোমেটিসিটি নেই। সব শেখাবো এগুলো সব। তবে মাথায় রাখ, তোরা এমন একটা সময় এগুলোকে পড়ছিস যখন তোদের অর্গানিকের নলেজ 0। এরপরে যখন তোদের অর্গানিক নলেজ শেখাবো তখন দেখবি এগুলো কত ইজি হয়ে গেছে। তোদের কাছে এখন এগুলো একটু হার্ড থাকতে পারে, বাট এগুলো আস্তে আস্তে খুব সোজা হয়ে যাবে। আমি আশা করতে পারি তোদেরকে যা শিখিয়ে দিয়েছি তোর অর্গানিক বেসিক এমনি ক্লিয়ার, আর তোকে এক্সট্রা করে কিছু পড়তে হচ্ছে না, কিছু জানতে হচ্ছে না। হ্যাঁ, একটা জিনিস তোকে একটুখানি বলতে আমার ইচ্ছা করছে, সেটা হচ্ছে এস্টারের বিষয়টা। ধর আমি তোকে বলছি এই একটা স্ট্রাকচার আমি আঁকছি, আমি যদি তোকে এখন জিজ্ঞাসা করি যে এই কম্পাউন্ডটা একটা কি কম্পাউন্ড, তুই আমাকে চোখ কান নাক বন্ধ করে বলে দিবি দাদা এটা একটা এস্টার কম্পাউন্ড। কেন? তার কারণ এখানে সি এর সঙ্গে দুখানা ও রয়েছে। আমাদেরকে তো তুমি শিখিয়েছিলে সি ডাবল বন্ড ও এর সঙ্গে সিঙ্গেল বন্ড ও, এরকম একটা যদি স্ট্রাকচার থাকে, যদি এরকম একটা লিঙ্কেজ থাকে, তাহলে সেটাকে এস্টার লিঙ্কেজ বলে। বললাম একদম। এটার নাম কি হবে? দেখ, এস্টারের নাম লেখা তোকে আমি শেখাবো, ওখানে মিথানোয়েট ইথানোয়েট অনেক ধরনের ব্যাপার আছে। আজকে তোকে আমি একটু এর ভদ্র নাম ভালো নাম শেখাচ্ছি। ভালো নামটা লিখবো কি করে না, খেয়াল রাখ, CH3COO, কি বললাম? CH3COO, এই যে পার্টটা রয়েছে এই পার্টটাকে লেখা হয় অ্যাসিটেট। সব সময় খেয়াল রাখবে, প্রচুর লাগবে এটা পরীক্ষাতে, প্রচুর কাজে লাগবে। এইটুকু জায়গাতে কি লেখা হয়? অ্যাসিটেট লেখা হয়। অ্যাসিটেটের সঙ্গে কে যুক্ত আছে? ইথাইল গ্রুপ যুক্ত রয়েছে।
সেই কারণে আমরা পুরোটার নাম কি লিখবো বলো? আমরা পুরোটার নাম লিখবো ইথাইল অ্যাসিটেট এস্টার। প্রত্যেকের কাছে পরিষ্কার নামটা? কনফার্ম করতো? প্রত্যেকের কাছে নামটা পরিষ্কার? সব ফাংশনাল গ্রুপ শেখাবো রে অন্তলিন, না কোনো চাপ নিস না। ঠিক আছে ঠিক আছে, একদম একদম ইথাইল অ্যাসিটেট এস্টার একদম। আচ্ছা ঠিক সেম ভাবে তোকে আমি আরো একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে HCOOCH3। এইটা এইটা কি? এইটা কি? মনে রাখ, যেমনি করে CH3COO কে অ্যাসিটেট লেখা হয়, সেমনি HCOO কে ফরম্যাট লেখা হয়ে থাকে। তুই বলবি দাদা এদের নামের পেছনে কি কোনো যুক্তি আছে? অবশ্যই আছে। দেখবি CH3COOH, আমি এত গভীরে ঢুকতে চাইছি না, তাও ঢুকে পড়ছি। CH3COOH কে লেখা হয় অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড থেকে যদি হাইড্রোজেনটা বেরিয়ে যায়, তখন যেটা তৈরি হয় সেটাকে বলা হয় অ্যাসিটেট। এইটাই তো অ্যাসিটেট, CH3COO, এই তো CH3COO। সেটা কোথা থেকে তৈরি হচ্ছে? অ্যাসিটিক অ্যাসিড থেকে, সেই জন্য এটাকে অ্যাসিটেট বলে। এই যে HCOOH আছে, এটাকে বলা হয় ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড থেকে হাইড্রোজেন পালালে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় ফরমেট। এই যে ফরমেটের সঙ্গে কি যুক্ত আছে বল? মিথাইল যুক্ত আছে, এই জন্য পুরোটার নাম কি হয়ে যাবে? মিথাইল ফরমেট। এটাও একটা এস্টার। আমাকে বল, কমপ্লিট অর্গানিক মোটামুটি বেসিক রেডি? রেডি রেডি, চলো অর্গানিক বেসিক রেডি। আমাকে অর্গানিকের আর কিচ্ছু শেখাতে হয় না, ঠিক আছে? এগুলো কি কমন নেম? একদম কমন নেম, এগুলোই কমন নেম, ঠিক আছে? অর্গানিক বেসিকে তোদের আর কিচ্ছু লাগবে না, যা শেখানো ছিল শিখে দিয়েছি। আমি আশা করবো অর্গানিক বেসিক নিয়ে আর কোনো রকম সমস্যা দ্বিধা দ্বন্দ্ব কিছু হবে না। আমি শুধু একটা প্রশ্ন জিজ্ঞাসা করে তোদেরকে শেষ করতে চাই। সেই প্রশ্নটা হচ্ছে, যদি আমি ইথিলিনের স্ট্রাকচার আঁকি, আর আমি যদি অ্যাসিটিলিনের স্ট্রাকচার আঁকি, এই বন্ড অ্যাঙ্গেলটা কত হবে? এই বন্ড অ্যাঙ্গেলটা কত হবে? প্রত্যেকে অ্যান্সার করে দিয়ে বাড়ি চলে যাও। দুটো বন্ড অ্যাঙ্গেল কত হবে? ভেরি গুড, এই বন্ড অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হবে। যদিও প্রপার 120 হয় না, তবু ঠিক আছে 120 হবে। তার কারণ এইটা sp2 হাইব্রিডাইজড হয়, সেই কারণে 120 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, আর নিচেরটা 180 হবে। ভেরি গুড, কারণ এইটা sp হাইব্রিডাইজড হয়। প্রত্যেকের কাছে ক্লিয়ার আছে? ঠিক আছে, একদম। হ্যাঁ, বন্ডিং এর জন্য ইউটিউবের ওয়ান শটটা দেখলেই হবে। তুই বন্ডিং না শিখে অর্গানিকে কি করতে এসে গেছিস ভাই? এগুলো তো বড্ড খারাপ। বন্ডিং না শিখে কে অর্গানিক করতে আসে? ঠিক আছে, হয়ে গেছে। চলো, মোটামুটি বেসিক অর্গানিক তোদেরকে যা শেখানো ছিল আমার তরফ থেকে আজকে সব শেষ। তোমাদের অর্গানিক বেসিক পুরো রেডি, তোমরা অর্গানিক করার জন্য রেডি, তোমরা নেক্সট দিন থেকে পিওর অর্গানিক কেমিস্ট্রিতে ঢুকে যাওয়ার জন্য রেডি। প্রত্যেকে খুব ভালো করে ক্লাসটাকে রিভাইজ করবি। যেটা যেটা দরকার ছিল, যে কনসেপ্টগুলো আগে থেকে বলা উচিত ছিল, আমি সব বলে দিয়েছি। আমি আশা করব অর্গানিক কেমিস্ট্রি বেসিক কনসেপ্ট নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। প্রত্যেকে অর্গানিক কেমিস্ট্রি খুব ধুমধাম করে শিখতে পারবি নেক্সট দিন থেকে। দেখা হচ্ছে সবার সাথে পরের দিন। আর কোনো আশা করছি কারোর প্রশ্ন নেই, যদি কারোর প্রশ্ন থাকে সে বলতে পারে। দাদা একবার হোয়াটসঅ্যাপটা চেক করবে। ধুর ধুর, তুই এখন প্রশ্ন বল, হোয়াটসঅ্যাপ চেক করবে। এখন কোনো কারোর প্রশ্ন আছে? কারোর কিছু নেই? চলো ব্যাস, তাহলে আমরা এন্ড করি।